নমস্কার। এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে সবাইকে এই মুহূর্তে আমরা স্বাগত জানাচ্ছি, যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং পরবর্তীকালে আরো যারা যুক্ত হবেন এবং আমাদের এই রেকর্ডেড অনুষ্ঠানটা যারা শুনবেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের এই যে সেশনটা মূলত যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষায় বসবেন এবং যাদের বিষয় বাংলা, তাদের জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমরা করছি আজকে, আমাদের কোলাবোরেটিভ ইনস্টিটিউশন হচ্ছে ভিএসসি একাডেমি। ভিএসসি একাডেমির কোলাবোরেশনে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। আজকের আলোচনার বিষয় ডাব্লিউবিএসএসটি বেঙ্গলি কিভাবে প্রস্তুতি শুরু করবেন। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক ডক্টর প্রতাপ ব্যাপারী ডাব্লিউবিইএস ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে রয়েছেন। তার অনেকগুলো বই রয়েছে। কম্পিটিটিভ এক্সামসের জন্য তার যে বইগুলো বহুল সমাদৃত, পিএসসি এবং নেট সেটের বই। আমরা পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং নেট সেট পরীক্ষার জন্য বাংলা বিষয়ের জন্য তার বইগুলো অত্যন্ত জনপ্রিয় আমরা জানি। তিনি আজকে আলোচনা করবেন কিভাবে ডাব্লিউবিএসএলএসটি বাংলার প্রিপারেশন আপনারা শুরু করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমরা একটু লেট করে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে পেরেছি কিছু যান্ত্রিক সমস্যার জন্য। আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনা করবেন অধ্যাপক ডক্টর প্রতাপ ব্যাপারী। আচ্ছা, কতজন আছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে এখনো পর্যন্ত অনেকেই এসে গেছেন। তো 10 জন আমরা এখন এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছি এবং আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে আছেন তাদের এবং পরবর্তীকালে যোগ দেবেন তাদেরকে আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করবেন। আমরা অধ্যাপক ব্যাপারীর মূল আলোচনার পরে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শুরু করুন। এসএসসি যে সিলেবাস যেটা রয়েছে সেখানে মূলত 9, 10 এবং 11, 12 দুটো বিষয় রয়েছে। দুটো বিষয় যেটা কমন সেটা হচ্ছে টেক্সট কমন রয়েছে এবং সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের যে বিষয়টি রয়েছে, সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ দুটোই কিছুটা কমন আছে। তো এই মুহূর্তে আমরা দেখছি যে এসএসসির বিজ্ঞাপন বেরোবে এরকম একটা সময়। সিলেবাস এই মুহূর্তে সাবজেক্টের তুলনায় আমি বলবো আগে যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণটা আগে প্রস্তুতির মধ্যে রাখতে, কারণ দীর্ঘদিন এসএসসি হয়নি, ফলে সিলেবাস চেঞ্জের একটা প্রসঙ্গ কিন্তু উঠেছে। কারণ আমাদের রাজ্য কেন্দ্র সরকারের শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকারও তাদের নিজস্ব শিক্ষানীতি অর্থাৎ সিলেবাস কি হবে প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত এই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। ফলে হলেও সিলেবাস পাল্টাতে পারে এবং যদি পাল্টায় তাহলে আমরা দেখতে পাবো যে যদি সিলেবাসের বদল হয় তাহলে কিন্তু পাঠ্যক্রমের বদল হবে এবং তার সঙ্গে তাল মিলিয়ে যদি এসএসসির বিজ্ঞাপন বেরোয় তাহলে কিন্তু অনিবার্যভাবে পুরনো সিলেবাসে এসএসসি হবে না, এসএসসি হবে নতুন সিলেবাসের উপর বেস করে। কিন্তু আমরা জানি ব্যাকরণ এবং সাহিত্য ইতিহাসের পাঠটির মধ্যে নতুনত্ব কিছু নেই, এগুলোতে যা ছিল ধরে নেওয়া যায় তাই থাকবে। শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে যদি টেক্সটের বদল হয় সেক্ষেত্রে যে টেক্সট আসবে সিলেবাসে সেই টেক্সট অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। তা আজকে আমি সাহিত্য ইতিহাস আমি প্রথমে বলে নিই কমন কিছু জিনিস হচ্ছে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই স্তরের পরীক্ষার জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কিন্তু আমাদেরকে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে যে কোশ্চেনের বিষয়গুলো সেগুলো গ্র্যাজুয়েশন স্তরের মান অর্থাৎ স্নাতক মানে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তবেই আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে স্কুলে গিয়ে পড়াতে পারবো। ফলে আমাদের প্রস্তুতিটা কিন্তু শুধুমাত্র ওই চর্যাপদের 2 লাইন বা শ্রীকৃষ্ণ কীর্তন কে কোথা থেকে আবিষ্কার করছে এইটুকু করলে হবে না। যদিও প্রশ্ন অবজেক্টিভ থাকবে কিন্তু বিষয়ের একটা গভীরতা থাকবে। বিষয়ের গভীরতা না থাকলে যদি বোধমূলক অবজেক্টিভ দেওয়া হয় অর্থাৎ যেখান থেকে
ছাত্রছাত্রীর বোধ পরীক্ষার জন্য যদি এমন কিছু কোশ্চেন দেওয়া হয় যেটা এখন নেটে আসে, সেরকম যদি কিছু ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য আমাদেরকে কিন্তু সাবজেক্টের প্রিপারেশনটা অবজেক্টিভ বলেই শুধুমাত্র মানে কম গুরুত্ব দিয়ে দেখলে হবে না, গুরুত্বটা কিন্তু অনেক বেশি করে দিতে হবে। কারণ অবজেক্টিভে প্রতিযোগিতা অনেক কঠিন, কারণ প্রশ্ন তুলনামূলক সহজ হয়। যেমন আমি উদাহরণ হিসেবে, আমি কালকে পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের পরীক্ষা হয়ে গেল, সেখানে বাংলার যে সিলেবাস ছিল সেখান থেকে 70খানা প্রশ্ন ছিল। আগে পুরোনো সিলেবাসে 100খানা প্রশ্ন ছিল স্কুলে এবং কলেজে, এখন সিলেবাসটা চেঞ্জ হয়েছে, একই সিলেবাস রয়েছে কিন্তু প্রশ্ন হয়ে গেছে 70টা। আর জিকে এবং জেনারেল নলেজ এবং ইংরেজি এই বিষয়টাতে 30 নম্বর দিয়ে দেওয়া হয়েছে, সাবজেক্টের সেই 30টা কমে গিয়ে হয়েছে 70। এই 70 নম্বরে যে প্রশ্ন এসছে, প্রশ্ন কিন্তু খুবই সহজ এসছে। আমি এটা আগের কয়েকটি ভিডিওতে আমি এই চ্যানেলে বলেছিলাম যে প্রশ্ন সহজ আসবে, কিন্তু উত্তর দেওয়ার মান কিন্তু রাখতে হবে 99% কারেক্ট। আমার যারা পরিচিত, যারা আমার সঙ্গে বিভিন্ন সময় প্রিপারেশন নিয়ে কথা বলতে এসে, মানে সমস্ত চাকরির পরীক্ষা, সেখানে মূলত দীর্ঘদিন এসএসসিটা হয়নি, সেক্ষেত্রে মূলত ছিল সিএসসি, পিএসসি এবং পিএসসি যে স্কুল এবং কলেজ, সেখানে কিন্তু আমি বরাবরই, বিশেষ করে পিএসসিটা আমি বরাবর, আমি যেহেতু নিজেও পিএসসিতে একাধিকবার পাস করেছিলাম ওই সিলেবাসে, সেই সিলেবাস এখনো চলছে, আমি কিন্তু বলেছিলাম খুঁটিয়ে পড়তে হবে, পড়ার একটা টেকনিক রয়েছে, খুঁটিয়ে পড়তে হবে এবং সেরকম ভাবেই পড়তে হবে যে পরীক্ষায় যদি 10টা কোশ্চেন আছে আমি 10টাই পারবো, যদি খুব খারাপ পরীক্ষা হয় তাহলে আমি 9টা পারবো, একটা ভুল হবে। কিন্তু আমি যখনই দেখবো আমার 7খানা বা 8খানা ঠিক হয়েছে, দুটো ভুল হয়েছে, তাহলে আমি ধরে নিতে হবে দুটো ভুলের জন্য আমার প্রায় 1 নম্বর না হলে 0.75 নম্বর কাটা যাবে, অর্থাৎ আমি 8 যদি কারেক্ট অ্যান্সার করে আসি আমি পাবো কিন্তু 7, চাকরির পরীক্ষা হবে না। কারণ কালকের পরীক্ষা দেওয়ার পরে আমার যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছি 70-এর মধ্যে কতগুলো হয়েছে, তারা কেউ বলেছে 68, কেউ বলেছে 69, কেউ কিন্তু 65 বলেনি। কারণ 65 যে হবে সে চাকরি পাবে না, 70-এ 65 পেলেও চাকরি পাবে না। প্রতিযোগিতা এখন এইরকম জায়গায় চলে গেছে, 70-এ 70ই করতে হবে, কারণ সমস্ত ভালো স্টুডেন্ট বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য। ফলে সেই তালিকায় নিজের নাম তুলতে গেলে 70-এ 70ই পেতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। খুব খারাপ হলে 68 থেকে 69, মানে পার্সেন্টেজ কিন্তু ওই 99, 98 রাখতে হবে। এসএসসির ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম হবে না, কারণ ওএমআর সিট মানে অবজেক্টিভ পরীক্ষা হবে। এই অবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কম্পিটিশন বাড়বে, মানে তুমি যেটা জানো সেটা কিন্তু সবাই জানে, মানে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা হাজার হাজার বাংলার পরীক্ষা দিচ্ছে তারা সবাই সেইটা জানে, কিন্তু হলের ওই পরিবেশের মধ্যে মাথা ঠান্ডা রেখে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন করতে হবে, খুব সম্ভবত 100খানা থাকবে বা তার বেশি কম কিছু হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু অবজেক্টিভে যে সময়টা দেওয়া থাকে সেই সময়টা কিন্তু যথেষ্ট নয়, একটা ভাবনা চিন্তার সময় থাকে আমাদের। সেই ঠান্ডা মাথায় সেই সময়ের মধ্যে যদি প্রিপারেশনটা নিয়ে সঠিক উত্তর দিতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেইভাবে ফুলি প্রিপেয়ার্ড হতে হবে। অর্থাৎ যেখানে শুধু তথ্যমূলক কোশ্চেন না, বোধমূলক কোশ্চেন গুলোকে আমরা অবজেক্টিভ আকারে পারবো। অর্থাৎ একটি কোশ্চেন ঘুরিয়ে দিল, সেটাকে আমাদের ভেবে লিখতে হবে, সবসময় তো লাইন তুলে বা কবে প্রকাশিত হলো, কে বলেছে, এই জাতীয় কোশ্চেন থাকবে, কালকের পিএসসি তো তাই এসছে। কিন্তু এর পাশাপাশি বোধমূলক কোশ্চেনও থাকবে, ব্যাকরণের বিষয়ও থাকবে, যেগুলো আমাদেরকে ভেবে অপশন দিতে হবে যে হ্যাঁ এইটা হওয়া উচিত। তার জন্য কি করতে হবে, তার জন্য একদম বিষয়টাকে থ্রোলি পড়তে হবে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, আজকে আমি মূলত সাহিত্য ইতিহাস এবং সাহিত্য ইতিহাসের একটি পার্ট, অর্থাৎ শুরুর যে পার্টটি সেইটি আলোচনা করব। সেই পার্টটি কি আছে, সেই পার্টটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদ 9, 10 এবং 11, 12 দুটো জায়গাতেই চর্যাপদ কিন্তু রয়েছে। এবার চর্যাপদে কিরকম কোশ্চেন আসতে পারে, আমাদেরকে প্রথমে কিরকম কোশ্চেন আসছে এটা মাথায় রাখলে হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে চর্যাপদ জিনিসটাকে আমাদেরকে সম্পূর্ণ নিজের ভাষায় সহজভাবে জিনিসটাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, যাতে চর্যাপদ থেকে যে কোনো কোশ্চেন দিলে আমরা পারি, অর্থাৎ তথ্যমূলক দিক, বোধমূলক দিক। তাহলে আমি চর্যাপদটা শুরু করছি, অর্থাৎ সাহিত্য ইতিহাস, এসএসসি সাহিত্যের ইতিহাস এবং তার প্রথম পার্ট চর্যাপদ। কি আছে চর্যাপদ? আমরা জানি যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন বা নিদর্শন, এটি নব্যভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন। মূলত যেটা রচনাকাল আমরা বলি যে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় রচিত হয়েছিল এই পদগুলো। এগুলো কারা রচনা করেছিল? এগুলো রচনা করেছিল সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। কি জন্য তারা এই পদগুলো রচনা করেছিল? তারা এই পদগুলো রচনা করেছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যে বর্ণনা করার জন্যই তারা এই পদগুলো রচনা করেছিল। কিন্তু আমরা এগুলো হঠাৎ করে আবিষ্কার হলো কি করে? হঠাৎ করেই কি হরপ্রসাদ শাস্ত্রী চলে গেলেন আর আবিষ্কার করে নিয়ে চলে আসলেন, তাই কি? তাহলে চর্যাপদের আবিষ্কারের সূত্রপাতটা কি করে হলো? বৌদ্ধ ধর্ম ও সাহিত্য সম্পর্কে বাঙালির উৎসাহ জাগ্রত করার জন্য পাশ্চাত্যের পণ্ডিতরা প্রথম অগ্রসর হয়েছিলেন। তারাই প্রথম ভারতবর্ষের হীনযান এবং নেপাল তিব্বতে প্রচলিত মহাযান বৌদ্ধ ধর্মের তথ্য প্রকাশ করে।
প্রথম পণ্ডিত যিনি এটা করেছিলেন তিনি ছিলেন হচ্ছে BH হডসন। তিনি নেপাল থেকে কতগুলি বৌদ্ধ পুঁথি আবিষ্কার করে আমাদের প্রাচ্য অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন বিদ্যা চর্চা কেন্দ্র অর্থাৎ যেখানে গবেষণা হয় পড়াশোনা হয় সেখানে পাঠিয়েছিলেন। এর পরবর্তীকালে আমরা দেখছি যে ইংরেজ পণ্ডিত রাইট তিনি নেপাল থেকে এরকম কতগুলি পুঁথি আবিষ্কার করেছিলেন, করে তিনি কি করেছিলেন, তিনি নিজের দেশে নিয়ে গেছিলেন। তিনি ভারতের বিভিন্ন প্রাচ্য বিদ্যাকেন্দ্রে তিনি দেননি। হডসন সাহেব যেন ভারতের বিভিন্ন প্রাচ্য বিদ্যাকেন্দ্রে দিয়েছিলেন যাতে আমরা জানতে পারি, তিনি কিন্তু দেননি। তিনি কি করলেন, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্য কতগুলো পুঁথি সংগ্রহ করে নিয়ে গেলেন। অর্থাৎ তিনি তার দেশের মানে গবেষণাগারে গবেষণা করার জন্য তিনি তার লাইব্রেরিতে কতগুলো কালেকশন করলেন। এরপরে আমরা দেখছি এক বাঙালি 1879 খ্রিস্টাব্দে একজন বাঙালি, তার নাম হচ্ছে শরৎচন্দ্র দাস। তিনি পিকিং এর নিষিদ্ধ বৌদ্ধ মন্দির থেকে তান্ত্রিক বৌদ্ধ সিদ্ধাচার্যদের কিছু চিত্র প্রতীক লিপি আবিষ্কার করলেন। চিত্র প্রতীক অর্থাৎ যেখানে চিত্রের মাধ্যমে কিছু প্রতীক রয়েছে যেগুলো ব্যাখ্যা করে আমরা তার অর্থ উদ্ধার করতে পারবো। তারই উদ্যোগে আমরা দেখছি 1892 সাল নাগাদ প্রতিষ্ঠিত হচ্ছে কি বুদ্ধিস্ট টেক্সট সোসাইটি। তিনি 1892 সালে এটি প্রতিষ্ঠা করছেন, বুদ্ধিস্ট টেক্সট সোসাইটি। কিন্তু আমরা জানি এই সময় আরো একজন বাঙালি এই বিষয়ে উদ্যোগী হয়েছিলেন, তার নাম ছিল রাজা রাজেন্দ্রলাল মিত্র। তিনি 1882 সাল নাগাদ নেপাল ভ্রমণ করেছিলেন এবং সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল নাম দিয়ে এই যে আমি যে হডসনের নাম বললাম সেই হডসন সাহেবের পুঁথিগুলোকে প্রকাশ করলেন। এবার আমরা দেখতে পাচ্ছি রাজেন্দ্রলাল মিত্র, শরৎচন্দ্র দাস, হডসন, রাইট সাহেব এরা প্রত্যেকেই নেপাল যাচ্ছেন, বিভিন্ন রকম পুঁথি আবিষ্কার করছেন এবং সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাগারে আসছে। আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের বেশ কিছু জিনিস এই নেপালের সংরক্ষিত আছে। ফলে আমাদের বাংলার যে সমস্ত গবেষক তারা আস্তে আস্তে নেপালের প্রতি আকর্ষণ বা নেপালের প্রতি উৎসাহী হয়ে উঠতে লাগলো। ইতিহাসের এই ধারা অনুসরণ করে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি উদ্দেশ্যে সংগ্রহে 4 বার নেপাল ভ্রমণ করেছিলেন, একবার নয় 4 বার। এর মধ্যে তিনি প্রথম 2বার কিছুই পাননি, তিনি চেষ্টা করেছেন ঘুরে চলে এসেছেন। তৃতীয়বারের চেষ্টা 1907 খ্রিস্টাব্দে তিনি চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থটির সন্ধান পায় এবং এর সঙ্গে তিনি আরো 3টে জিনিসের সন্ধান পেয়েছিলেন। সেই 3টে জিনিস কি কি ছিল? সেই 3টে জিনিস ছিল সরোহবজের সঠিক দোহাকোষ, মেখলা টিকা সহ কান্নপাদের দোহাকোষ এবং বৌদ্ধ তন্ত্রের পুঁথি ডাকার নব। অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয় তিনি পেলেন, তার সঙ্গে তিনি কি পেলেন? সরোপাদের টিকা, কান্নপাদের টিকা মানে তারা যে বইগুলো লিখেছে দোহাকোষ, এবং বৌদ্ধতন্ত্রের পুঁথি ডাকার নব। এই 3টে এবং চর্যাচর্য বিনিশ্চয়, এই সবকটাকে তিনি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত করলেন। কি নামে প্রকাশিত হলো? 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। অর্থাৎ এই নামে তিনি 4টে গ্রন্থ প্রকাশ করে দিলেন। একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, তার সঙ্গে সরোপাদের দোহাকোষ, কান্নপাদের দোহাকোষ এবং বৌদ্ধতন্ত্রের পুঁথি ডাকার নব। এর মধ্যে আমরা দেখছি যে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটিতেই প্রাচীন বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গানের সংকলন। অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয় যে পুঁথিটি এটাই একমাত্র প্রাচীন বাংলায় রচিত গানের সংকলন। বাকি 3টে যে আবিষ্কার হলো যেগুলো হচ্ছে সরোপাদের টিকা, মেঘলা টিকা সহ কান্নপাদের দোহাকোষ বা বৌদ্ধ পুঁথি ডাকার নব, এইগুলোর ভাষা কিন্তু ততটা প্রাচীন নয়। ফলে আমরা এই 3টেকে শুরুতেই বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা যে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশ করলাম, সেটা কোন পুঁথিটা ছিল? সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এই গেল হচ্ছে চর্যার আবিষ্কার। অর্থাৎ প্রথমে পণ্ডিত হডসন সাহেব নেপাল থেকে কিছু পুঁথি আবিষ্কার করলেন, সেগুলো আমাদের বিভিন্ন প্রাচ্য বিদ্যা কেন্দ্রে প্রেরণ করলেন। এরপরে পণ্ডিত রাইট সাহেব আসলেন, তিনিও নেপাল থেকে বেশ কিছু বৌদ্ধ পুঁথি সংগ্রহ করলেন, তিনি সেগুলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্য সংগ্রহ করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 1879 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র দাস নিষিদ্ধ বৌদ্ধ মন্দির থেকে কতগুলো চিত্র প্রতিলিপি আবিষ্কার করলেন এবং তারই উদ্যোগে কি প্রতিষ্ঠিত হলো 1892 খ্রিস্টাব্দে বুদ্ধিস্ট টেক্সট সোসাইটি। এই ব্যাপারে রাজা রাজেন্দ্রলাল মিত্রের প্রচেষ্টাও ছিল স্মরণীয়। তিনিও এশিয়াটিক সোসাইটির উদ্দেশ্যে 1882 খ্রিস্টাব্দে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল নাম দিয়ে হডসন সাহেবের সংগৃহীত নেপালি বৌদ্ধ সাহিত্যের পরিচয় প্রকাশ করলেন। ধীরে ধীরে বাঙালি গবেষকদের দৃষ্টি কেন্দ্রীভূত হলো নেপালের প্রতি। সেখানে যে বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ পুঁথি, তন্ত্রযুক্ত পুঁথি, সেগুলোর প্রতি আমাদের আকর্ষণ বাড়তে লাগলো। ইতিহাসের এই ধারা অনুসরণ করে হরপ্রসাদ শাস্ত্রী গেলেন, তিনি 1907 সালে আবিষ্কার করলেন এবং 1916 সালে সেটাকে প্রকাশিত করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
এইটুকু হচ্ছে চর্যাপদের আবিষ্কার। তাহলে এইটুকু যদি আমি জানি, তাহলে এখান থেকে আমি এসএসসির জন্য কিভাবে প্রিপারেশন নেবো? শুধু আবিষ্কার, আমি প্রতিটা আবিষ্কার, নামকরণ, রচনাকাল এইভাবে ধরে ধরে আলোচনা করছি, এবং তারপরে সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন যেভাবে আসতে পারে আমি বলে দিচ্ছি। আমি এতক্ষণ আবিষ্কার নিয়ে যে বললাম, সেখানে বলতেই পারে যে প্রথম যিনি বাঙালি, যিনি এই যে তিব্বতের, এখান থেকে তিব্বতের যিনি নিষিদ্ধ বৌদ্ধ মন্দির থেকে যে পুঁথিগুলো আবিষ্কার করেছিলেন তার নাম কি, তিনি কত সালে আবিষ্কার করেছিলেন, তিনি যে সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি, সেটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, রাজা রাজেন্দ্রলাল মিত্র কার পুঁথিগুলো সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল নাম দিয়ে প্রকাশ করেছিল, কত সালে প্রকাশ করেছিল। এরপরে আমরা জানি খুব কমন কোশ্চেন যেগুলো আমাদের আসে, যে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করেছিলেন, এটি একটি কোশ্চেন। এর সঙ্গে যদি দিতে পারে যে তার সঙ্গে আরো কটি গ্রন্থ ছিল, 1 2 3 নাম দিতে পারে, যে কোন নামটি দিয়ে দিতে পারে অপশানে, যে এই নামগুলো, তার মধ্যে আমাদের ঠিক নামটি বেছে নিতে হবে। কত সালে তিনি এই গ্রন্থটি প্রকাশ করেছিলেন, এটি একটি প্রশ্ন হতে পারে। এছাড়া কি নামে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামটি কিন্তু খুব কনফিউজিং, কারণ 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, যখন এসএসসি তে প্রশ্ন আসবে তখন কিন্তু 1000 বছরের পুরানো, 1000 বছরের পুরাতন, বাংলা ভাষা, বাঙ্গালা ভাষা, দোহা ও বৌদ্ধ গান, বৌদ্ধ গান ও দোহা, এরকম ভাবে 4 5টা কনফিউজিং অপশন দিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্নটা দেওয়া হবে। পরীক্ষার সময় সবসময় বিচার করা হবে যে ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে নিজের মানসিক স্থিরতা কতটা বজায় রেখে বিচক্ষণতার সঙ্গে ঠিক উত্তরটা দিতে পারছে, মূলত এইভাবে। অর্থাৎ এই গেল আবিষ্কার চর্যাপদের, এবং তার উপরে বেশ করে যে যে প্রশ্ন অবজেক্টিভ আসতে পারে সেইগুলো। এরপরে আমরা দেখি চর্যাপদের নামকরণ। আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী পুঁথিটির নামকরণ কি করেছেন, হরপ্রসাদ শাস্ত্রী পুঁথিটির নামকরণ করেছেন চর্যাচর্য বিনিশ্চয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে গ্রন্থ নাম বিচারের সময় দুটি দিকের প্রতি সমালোচক তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। একটা হচ্ছে এর মধ্যে যে গানগুলো রয়েছে, আর একটা হচ্ছে এই গানের উপরে যে সংস্কৃত টিকাগুলো রচিত হয়েছিল। আমরা জানি যে এই পুঁথির যে শ্লোকগুলো, এগুলোকে গান হিসেবে বিবেচনা করে অনেক সমালোচক এই পুঁথির বিভিন্ন নামকরণ করেছেন, যেমন আচার্য বিদুশেখর শাস্ত্রী। তার মতে চর্যাপদের এই পুঁথির নাম হওয়া উচিত আশ্চর্য চর্যাচয়। কেন তিনি এই নামকরণটা করছেন? এই নামকরণটা তিনি এই কারণেই করছেন, কারণ তিনি দেখছেন যে নির্মল গিরাটিকার বস্তু নির্দেশক সংস্কৃত শ্লোকে এই নামটি রয়েছে। তাই তিনি ভাবলেন যে এই পুঁথিটির নামও, যেহেতু গ্রন্থ শুরু হচ্ছে যে শ্লোক দিয়ে, সেই শ্লোকের নাম রয়েছে আশ্চর্য চর্যাচয়, তাহলে এই পুঁথির নামও হওয়া উচিত আশ্চর্য চর্যাচয়। পরবর্তীকালে দেখলাম আরো যারা এই গ্রন্থের বিভিন্ন সঠিক সংস্করণ প্রকাশ করছেন, তারাও কিন্তু এই গীতের দিকে, অর্থাৎ চর্যাপদে মূলত গান, সেই দিকে লক্ষ্য রেখে নামকরণ করছে। যেমন হরপ্রসাদ শাস্ত্রী আমি প্রথমেই বললাম, তিনি নাম করেছেন চর্যাচর্য বিনিশ্চয়, বিদুশেখর শাস্ত্রী আশ্চর্য চর্যাচয়, প্রবোধচন্দ্র বাগচি চর্যা গীতি কোষ, এবং সুকুমার সেন চর্যা গীতি পদাবলী। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে গ্রন্থ নাম বিচারের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বিষয় এবং একটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ আমরা যে বিষয়ে নামকরণ করব, সেই অর্থাৎ কোনো গ্রন্থের নামকরণ করতে গেলে আমাদের দেখতে হবে গ্রন্থের বিষয়বস্তুটা কি, সেটা কি নাটক, গান, প্রবন্ধ, উপন্যাস এই জাতীয়, তারপরে তো আমরা তার নামকরণ করব। এবার আমাদেরকে এখানে দেখছি আমরা যে হরপ্রসাদ শাস্ত্রী যে গ্রন্থটি প্রকাশ করেছেন সেটি কিন্তু গানের সংকলন নয়, গানগুলির অর্থ বা টিকা। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে, যে চর্যাপদের যে তথ্য তিনি আবিষ্কার করেছেন, যে পদগুলো, সেগুলো কিন্তু মূল পদ নয়, মূল পদ নয়, সেগুলো কিন্তু ছিল টিকা বা অর্থ। মানে আমি জিনিসটা আরো পরিষ্কার করে দিই, যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিল যেগুলো, সেগুলো আসলে কি ছিল, যে আমরা এগুলো পড়ে আসি যে 46.5টি পদ পাওয়া গেছিল, বাকি পদ পাওয়া যায়নি, মানে এমন এমন ভাবে আমরা পড়ি মনে হয় যেন আমরা অরিজিনাল 46.5টা পেয়েছিলাম, বাকি 3টে পাইনি। অ্যাকচুয়ালি নয়, আমরা কিছুই অরিজিনাল পাইনি। আমি একটা সংকলনের উদাহরণ দিই যে কি ঘটনাটা ঘটেছে। সেটা হচ্ছে বাংলায় বৈষ্ণব পদাবলীর উপর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের একটি বই রয়েছে, ওটি হচ্ছে টেক্সট, ওখানে কোনো আলোচনা নেই। অর্থাৎ ওটাকে কিন্তু আমাদের টেক্সট হিসেবে আলোচনা করতে, ওটাকে আমরা ধরবো বৈষ্ণব পদাবলী ওটি টেক্সট, অর্থাৎ ওটি মূল গ্রন্থ, যদিও ওটি মূল গ্রন্থ নয়, কারণ যিনি লিখেছিলেন যেটা পুঁথি বা পাণ্ডুলিপি, সেটি কিন্তু মূল গ্রন্থ হওয়া উচিত, ওটাকে মুদ্রণ করে ওটা করা হয়েছে। আমি উদাহরণ দিচ্ছি, এবার সেটিকে যদি আমরা টেক্সট বলি, আর বৈষ্ণব পদাবলীর উপর সত্যগিরি যে বইটি লিখেছেন ওটি হচ্ছে টিকা গ্রন্থ, বৈষ্ণব পদাবলীর উপর টিকা গ্রন্থ। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী যেটি আবিষ্কার করেছেন সেটি কিন্তু এই জাতীয় এই সত্যবতী গিরি যে বৈষ্ণব পদাবলীর অরিজিনাল যে সমস্ত টেক্সট রয়েছে, যদিও সেগুলো অরিজিনাল নয়, সেগুলো মুদ্রিত, আমরা অরিজিনাল পুঁথিটা পাই না, তাও আমি উদাহরণের জন্য বললাম যে সেই বৈষ্ণব পদাবলীর টেক্সট এবং তার সঙ্গে তিনি কিছু টিকা রচনা করেছেন, ফলে সেটি কিন্তু সম্পাদিত।
ফলে হরপ্রসাদ শাস্ত্রী যেটি আবিষ্কার করেছেন সেটি কিন্তু অনেকটা সেরকম, মূল চর্যাপদ কিন্তু আমরা পাইনি, অর্থাৎ আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা যেটা পেয়েছি সেখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি গ্রন্থটির সূচনায় রয়েছে টিকাকারের বন্দনা ও বস্তু নির্দেশক শ্লোক, অর্থাৎ যে টিকাকার এই গ্রন্থটির টিকা রচনা করছেন তার বন্দনা রয়েছে এবং বস্তু নির্দেশক শ্লোক, অর্থাৎ তার মধ্যে কি বিষয়বস্তু আছে তার একটা, তাকে একটা সংক্ষেপে শ্লোকের মধ্যে দিয়ে। এরপরে রয়েছে মূল গান অর্থাৎ মূল টেক্সট, এবং তারপরে টিকা, অর্থাৎ শুধু টেক্সট নয় কিন্তু টেক্সটের সঙ্গে টিকাও আছে। ফলে এটা কিন্তু যে মূল আকর জিনিস তা নয়, অর্থাৎ কেউ পরবর্তীকালে যে গানগুলো রচিত হয়েছিল সেগুলোকে আলাদাভাবে সংগ্রহ করে তার বইতে, অর্থাৎ সত্যগিরির বইয়ের মতো মূল টেক্সট কিছু রেখে তার সঙ্গে আলোচনা দিয়ে রেখেছিল, সেগুলোই হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন। মূল একেবারে কান্নপাদ লিখে গেছে তারপর হরপ্রসাদ শাস্ত্রী সেখান থেকে নিয়ে এসছে তা কিন্তু নয়, এটা হচ্ছে টিকা। এই যে আমি বললাম মূল কি পাওয়া গেছিল, যে মূল গ্রন্থটি ছিল সূচনা, টিকাকারের বন্দনা এবং বস্তু নির্দেশক শ্লোক, তারপরে ছিল মূল গান, তারপরে ছিল টিকা। কিন্তু গ্রন্থটির সমাপ্ত অংশ হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করেছিল সেখানে কিন্তু পাওয়া যায়নি। পরবর্তীকালে আমরা দেখছি যে প্রবোধচন্দ্র বাগচি তিব্বতী অনুবাদের যে পরিচয় দিয়েছেন সেখানে মুনি দত্তের টিকা দিয়েই পুঁথিটির সমাপ্তি হয়েছে, অর্থাৎ যে পুঁথিটি মূল পুঁথি সেখানে মুনি দত্তের টিকা ছিল যেটা দিয়ে সমাপ্ত হয়েছে, হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু সেটা পায়নি, আমরা তিব্বতী অনুবাদ থেকে সেটা জানতে পারছি। ফলে গ্রন্থটি যদি টিকা সর্বস্ব হয়, অর্থাৎ গ্রন্থটিতে একটা টিকা ভাষ্য ছিল, তাহলে কিন্তু চর্যাপদ, চর্যা গীতিকোষ, চর্যা গীতিবলি, গীতি পদাবলী এই নামগুলো কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কেন না, এই নামগুলো পুরোপুরি করা হয়েছে এই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে যে হরপ্রসাদ শাস্ত্রী মূল গানের সংকলনটি আবিষ্কার করেছে। কিন্তু আমরা এতক্ষণে জানতে পারলাম যে এটি মূল গানের সংকলন নয়, এটি হচ্ছে টিকা ভাষ্য, অর্থাৎ মূল গান রয়েছে, যিনি টিকা রচনা করেছেন তার শ্লোক রয়েছে, পরবর্তী মানে গানের পরে আরো কিছু টিকা রয়েছে। অর্থাৎ তাহলে এই নামকরণ গুলো আমাদের খারিজ হয়ে যাচ্ছে। কোন কোন নামকরণ আমাদের খারিজ হচ্ছে, একটি হচ্ছে চর্যাপদ, চর্যা গীতিকোষ, আর একটা হচ্ছে চর্যা গীতি পদাবলী, এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তখন তাহলে আমরা মাথায় রাখবো তাহলে হরপ্রসাদ শাস্ত্রী যে নামটি দিয়েছে সেটি সঠিক। সেটি কি, সেটি চর্যাচর্য বিনিশ্চয়। কিন্তু আমাদের এই নামটি গ্রহণ করতে গিয়ে আমাদের একটু সমস্যা আছে। কেন সমস্যা আছে, কারণ মূল পুঁথির কোথাও আমরা এই নামটি পাচ্ছি না। হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে এই নামটা পেয়েছে তাও আমরা জানি না। অনেকে আলোচনা করছেন বা অনেকে মনে করছেন যে চর্য অর্থাৎ আচরণীয় এবং অচর্য অর্থাৎ অনাচরণীয়, অর্থাৎ বৌদ্ধ সিদ্ধাচার্যরা তাদের কোন কোন জিনিস সাধনাতে আচরণ করা উচিত বা কোন কোন জিনিস করা উচিত সেটা, এবং কোন কোন জিনিস করা উচিত নয় সেইটা এই গানগুলোর মধ্যে বলেছে। তাই হরপ্রসাদ শাস্ত্রী সেই দিকে মাথায় রেখে এই গ্রন্থের নামকরণ করেছেন চর্যাচর্য বিনিশ্চয়। অর্থাৎ ভেবেছে যে হরপ্রসাদ শাস্ত্রী হয়তো এই যুক্তি থেকে মনে হয়েছে তার যে এই নামটি গ্রহণযোগ্য পাওয়া উচিত, সেই জন্য সে এই নামটি গ্রহণ করেছে। এদিক থেকে গ্রন্থের নাম সঙ্গত, যে চর্যাচর্য বিনিশ্চয় হওয়া উচিত। কিন্তু আমাদের মনে রাখতে হবে গানগুলি কিন্তু চর্যা, কৃদন্ত বিশেষ্য রূপে কোথাও কিন্তু চর্য অচর্য শব্দ দুটি ব্যবহার করা হয়নি, না গানে না টিকায়। অর্থাৎ গানে বা টিকায় এই যে চর্য এবং অচর্য, অর্থাৎ যে দুটো সন্ধি বিচ্ছেদ করে, চর্য এবং অচর্য দুটোকে সন্ধি বিচ্ছেদ করলে হয় চর্যাচর্য, এই যে চর্য এবং অচর্য এই দুটো শব্দ কিন্তু আমরা কোথাও পাইনি। ফলে এই নামটিকে আমাদের গ্রহণ করতে আপত্তি আছে। কেউ কেউ বলছে যে গ্রন্থের সূচনা অংশ শ্লোকে রয়েছে আশ্চর্য চর্যা, এই জিনিসটার প্রতি মানে আরো গুরুত্ব আরোপ করছে। আচার্য সুকুমার সেনও বলছে যে গ্রন্থটির নাম চর্যাচর্য বিনিশ্চয় অশুদ্ধ, শুদ্ধ নাম কি হবে চর্যাশ্চর্য বিনিশ্চয়, অর্থাৎ উনি আশ্চর্য শব্দটাকে এর সঙ্গে যুক্ত করছেন। কিন্তু আমরা জানি এগুলো সবই কল্পনা, এগুলো সবই অনুমান নির্ভর, এগুলোর কোনো সেই অর্থে দৃঢ় ভিত্তি নেই। মহাযান সম্প্রদায়ের আমরা জানি যে মহাযান সম্প্রদায়ের বহু পুঁথি এবং তার টিকা পরবর্তীকালে তিব্বতী ভাষায় অনুদিত হয়েছিল। সেই জন্য শাস্ত্র এবং ভাষ্য অনুসারে তাদেরকে দুটো তালিকায় ভাগ করা হয়েছিল, একটা ছিল কাঞ্জুর এবং আরেকটা ছিল তাঞ্জুর। কাঞ্জুর মানে হচ্ছে মূল পুঁথি যেটা, সেটাকে বলা হচ্ছে কাঞ্জুর, আর মূল পুঁথির যে টিকা সর্বস্ব ভাষ্য সেটাকে আমরা বলছি তাঞ্জুর। হরপ্রসাদ শাস্ত্রী তার গ্রন্থের পরিশিষ্ট অংশের তাঞ্জুর তালিকা, যেহেতু এটা মূল টিকা নয়, মানে মূল গ্রন্থ নয়, মূল গ্রন্থের ভাষ্য, সেজন্য তিনিও তার গ্রন্থের পরিশিষ্ট অংশে এই তাঞ্জুর তালিকা সংযোজন করেছেন। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি মণি দত্তের চর্যা গীতিকোষ নাম এই গ্রন্থটির উল্লেখ আছে। এই একই নামে আরো একজনের গ্রন্থের নাম সেখানে উল্লেখ করা আছে, তার নাম হচ্ছে কীর্তিচন্দ্র। তাহলে আমাদের প্রশ্ন এখানে দুটো বুঝতে পারি যে চর্যা গীতিকোষ বৃত্তি নাম এই নামে তাহলে কি দুজন গ্রন্থ রচনা করেছেন, একজন মণি দত্ত আর একজন কীর্তিচন্দ্র? না, পরে আমরা জানতে পারছি যে সংস্কৃত টিকাটা রচনা করেছেন মণি দত্ত, যেটার নাম হচ্ছে চর্যা গীতিকোষ বৃত্তি, তার তিব্বতী অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। অতএব আমরা বোঝা যাচ্ছে যে মণি দত্ত রচিত টিকার নাম হচ্ছে চর্যা গীতিকোষ বৃত্তি। কিন্তু টিকাকার নিজে তার
তার যে চিন্তা ভাবনা, তার যে উক্তি পাওয়া গেছে, সেখান থেকে আমার মনে হয় না তিনি বৃত্তি শব্দটা গ্রহণ করতে চেয়েছিলেন। তিনি কিন্তু টিকা শব্দটা গ্রহণ করতে চেয়েছিলেন, তিনি ব্যবহারও করেছিলেন। কারণ গ্রন্থের সূচনায় তিনি কি বলেছেন, টিকাং বিধাস্যে স্ফুটম, অর্থাৎ তিনি বলছেন টিকার মধ্যে দিয়ে এর যে বিষয়বস্তু সেটা ফুটে উঠবে। অথবা আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত করতে পারি, আমরা শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত করতে পারি যে অরিজিনাল গ্রন্থ, যেটা আমরা তাঞ্জুর তালিকায় হরপ্রসাদ শাস্ত্রী সংযোজন করেছেন মুনি দত্তের যে সংস্কৃত টিকা, যেটার নাম হচ্ছে চর্যা গীতিকোষ টিকা, যেটা চর্যা পদের তিব্বতী রূপান্তর করেছেন মুনি দত্ত কীর্তিচন্দ্র, সেটা কি নাম, চর্যা গীতিকোষ বৃত্তি, তিব্বতী অনুবাদে হয়েছে। এই চর্যা গীতিকোষ বৃত্তি নামটি হচ্ছে গ্রহণ করা যুক্তিযুক্ত। অর্থাৎ যে গ্রন্থের নাম হরপ্রসাদ শাস্ত্রী দিলেন চর্যাচর্য বিনিশ্চয়, পরবর্তীকালে আশ্চর্য চর্যাচয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতি পদাবলী, সেই ধারণাক্রমে একটির পর একটি মতবাদকে খণ্ডন করে আমরা যখন তাঞ্জুর তালিকা দেখলাম, তাঞ্জুর তালিকায় আমরা মুনি দত্তের যে মূল সংস্কৃত টিকা পেলাম, যেখানে তার নাম রয়েছে চর্যা গীতিকোষ বৃত্তি, যেটাকে তিব্বতী অনুবাদ কে করেছেন, কীর্তিচন্দ্র। তাহলে যখন আমরা তিব্বতী অনুবাদটা পেয়ে গেলাম, তখন আমরা জানতে পারলাম যে মূল গ্রন্থের নাম ছিল এটাই। কারণ আমরা যে মূল গ্রন্থ যেটা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন, তার টিকা তিনি পেয়েছেন, সেখানে কিন্তু যেহেতু পাতা ছেঁড়া ছিল বোঝা যায়নি। আমরা যখন তার টিকা আবিষ্কার করলাম পরবর্তীকালে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা হচ্ছে মূল নাম যেটা হবে সেটা হচ্ছে চর্যা গীতিকোষ বৃত্তি। এই হচ্ছে চর্যাপদের নামকরণ সম্পর্কিত আলোচনা। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে এসএসসি। একটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী কি নাম দিয়েছিলেন, সুকুমার সেন কি নাম দিয়েছিলেন, প্রবোধ চন্দ্র বাগচি কি নাম বলেছিলেন, বিধুশেখর শাস্ত্রী কি নাম বলেছিলেন। এবং তারপরে এটা আসতে পারে যে চর্যাপদের সংস্কৃত টিকা, মানে চর্যাপদের যে গানগুলো সেগুলো সংস্কৃত টিকা কে রচনা করেছিলেন, সেই সংস্কৃত টিকা তিব্বতী অনুবাদ কে করেছিলেন, তাহলে সেই সংস্কৃত টিকায় কি নাম ছিল, তিব্বতী অনুবাদে কি নাম হয়েছে, এবং চর্যাপদের যে নামটি আমরা গ্রহণ করব চর্যা গীতিকোষ বৃত্তি, এই যে নামটি, এই নামটি অপশন হিসেবে আসতে পারে। অর্থাৎ এই গেল প্রথমে আবিষ্কার, তারপরে গেল নামকরণ। এরপর আসছে চর্যার রচনাকাল। যথারীতি যে পুরনো গ্রন্থ, প্রাচীন গ্রন্থ, এর রচনাকালের নামকরণ নিয়ে আমাদের মধ্যে একাধিক বিতর্ক থাকবে, থাকতেই বাধ্য। কারণ তৎকালীন সময় যে সমস্ত পুঁথি আমরা পেয়েছি সেখানে স্পষ্ট করে কিছু বলার নেই, তারপর আমরা খণ্ডিত পুঁথি পাচ্ছি। তাহলে নামকরণ নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেখানে হরপ্রসাদ শাস্ত্রী কি বলছেন, এগুলো হাজার বছরের পুরানো বলছেন, কিন্তু আমাদেরকে জানতে হবে যে হরপ্রসাদ শাস্ত্রী যেগুলো ভেবেছিলেন যে তার আবিষ্কৃত চর্যাই মূল পুঁথি, অর্থাৎ সেগুলো হচ্ছে মূল টেক্সট, যেগুলো কবিরা লিখেছেন সরাসরি, যে বৌদ্ধ সিদ্ধাচার্য তারা রচনা করেছেন। ফলে তিনি ভেবেছেন এগুলো যখন রচনা হয়েছে তো ভাষা, তার ভাষা তখনকারই ততদিনের পুরনো, ফলে এগুলো রচনাকাল এবং ভাষা সমসাময়িক। কিন্তু আমরা দেখছি না, এর ভাষা এবং গানগুলির রচনাকাল এক নয়। পরবর্তীকালে আমরা যে গবেষণা দেখছি সেখানে আমরা দেখছি যে হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত মূল পুঁথিটি হচ্ছে মূল চর্চার সঠিক অনুলিপি, অর্থাৎ মূল পুঁথি নয়। হরপ্রসাদ শাস্ত্রী যেটি আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে একটা অনুলিপি, অর্থাৎ সেটি মূল পুঁথি থেকে একজন অনুলিপি করেছিল টিকা সহ, সেটা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছে। আমি বারবার বলছি মূল পুঁথি কিন্তু পাওয়া যায়নি, যে ছেঁড়া পাতা পাওয়া গেছে সেটাও টিকার ছেঁড়া পাতা পাওয়া গেছিল, অরিজিনাল পুঁথি পাওয়া যায়নি। আমরা তিব্বতী অনুবাদ বা সংস্কৃত টিকা থেকে বুঝতে পারছি জিনিসটা। ফলে গ্রন্থটি যখন রচিত হয় এবং তার পরবর্তীকালে আমরা তার টিকা থেকে আমরা তার রচনাকাল নির্ণয় করতে পারি না। হয়তো একটি গ্রন্থ আজকে রচিত হয়েছে, বা আমি একটু পিছিয়ে গেলাম, 100 বছর আগে যে গ্রন্থটি রচিত হয়েছে তার টিকা এখন লেখা হচ্ছে, তার টিকার যে এখনকার যে ভাষা সেটা তো মূল গ্রন্থের ভাষা হতে পারে না। এর মাঝখানে তো 100 বছরের ব্যবধান রয়েছে, কারণ মূল গ্রন্থ তো অনেক আগে লেখা হয়েছিল। সেই সময় তো আমরা ফিরে যেতে পারছি না, আমরা তো জানতে পারছি না সেই সময় কেমন ভাষা ছিল। আমরা যখন পাচ্ছি, যখন যিনি মানে এর টিকা ভাষ্য রচনা করছে তিনি তার সমসময়ে রচনা করছে, তিনি তো আর মূল রচনাকার নন। ফলে হরপ্রসাদ শাস্ত্রী হাজার বছরের পুরানো বললেও আমরা সেখান থেকে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। ফলে এই সংকলন যখন লেখা হয়েছিল এবং যখন টিকা তৈরি করা হচ্ছে তার মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। ফলে তখনকার ভাষা এবং যখন টিকা লেখা হচ্ছে তখনকার ভাষা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ কালগত একটি ব্যবধান রয়েছে। আবার চর্যার কবিদের সম্পর্কে কোনো আমরা জীবৎকাল সম্পর্কে কেমন ঐতিহাসিক তথ্য পাচ্ছি না। মূলত অনুমানের উপর ভিত্তি করে গবেষকরা নানা রকম সিদ্ধান্ত করছেন। সাধারণত আমরা লুইপাতকে আদি সিদ্ধাচার্য হিসেবে মনে করছি, কিন্তু রাহুল সাংকৃত্যায়ন লুইপাদ অপেক্ষা সরোপাদকে আদি সিদ্ধাচার্য বলছেন। তিনি বলছেন লুইপাদ সরোপাদের থেকে কনিষ্ঠ, অর্থাৎ সরোপাদ হচ্ছে সব থেকে প্রাচীন। তার সিদ্ধান্ত অনুযায়ী সরোপাদ যেহেতু প্রাচীন এবং তিনি অষ্টম শতাব্দীর ব্যক্তি, ফলে তিনি বলছেন যে চর্যাপদের রচনাকাল অষ্টম থেকে দ্বাদশ। কেন অষ্টম বলছেন? কারণ অষ্টম শতাব্দীতে তার মতে সরোপাদ আবির্ভাব ঘটেছিল এবং সরোপাদ তার মত অনুযায়ী আদি কবি, সেই জন্য অষ্টম থেকে দ্বাদশ।
অন্যদিকে মোহাম্মদ শহীদুল্লাহ ভুসুকুপাত ও কান্নপাতকে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর অন্তর্ভুক্ত করছেন। তার মতেও চর্যা রচনাকাল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি মতে চর্যা কালগুলির রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী। তাদের মতে চর্যার আদি কবি হচ্ছে লুইপাদ। তিনি কার সমসাময়িক ছিলেন? তিনি ছিলেন অতীশ দীপঙ্করের সমসাময়িক। এরা দুজনে মিলে একটি গ্রন্থ রচনা করেছিলেন, সেটির নাম ছিল হচ্ছে অভিসময় বিভাঙ্গ। দীপঙ্কর 1038 খ্রিস্টাব্দে 58 বছর বয়সে তিব্বত যাত্রা করেছিলেন। এই তথ্যের উপর ভিত্তি করে 1038 খ্রিস্টাব্দে তিনি 58 বছর বয়সে তিব্বত যাত্রা করছেন। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে সুনীতি কুমার বলছেন তাহলে চর্যার রচনাকাল, তিনি লুইপাদের সমসাময়িক, তাহলে তার বয়স অনুযায়ী চর্যার রচনাকাল গুলো শুরু হয়েছে দশম শতাব্দী থেকে। আর কান্নপাদ এবং গোরক্ষনাথের আবির্ভাব কালের সূত্র ধরে তিনি চর্যার নিম্ন সীমা অর্থাৎ ম্যাক্সিমাম এদিকে কতটা আসতে পারছে তার উপরে চর্যার নিম্ন সীমা রচনা তিনি নির্ণয় করছেন। তিনি কি বলছেন যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পণ্ডিত শ্রীকৃষ্ণপাদের হে বজ্র পঞ্জিকা যোগ রত্নমালা নামে একটি পুঁথি রক্ষিত আছে। পুঁথিটি মগধের রাজা গোবিন্দপালের সময় 39 রাজ্যাঙ্কে মানে আনুমানিক 1199 খ্রিস্টাব্দে নকল করা হয়েছিল। অর্থাৎ আনুমানিক একদম দ্বাদশ শতাব্দীর শেষ পর্বে এই পুঁথিটি নকল করা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি পুঁথিটি তারও 50 বছর আগে লেখা, 50 বছর পরে নকল হচ্ছে। তাহলে সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে টিকাকারের জীবৎকালের নিম্নসীমা দাঁড়াচ্ছে দ্বাদশ শতাব্দী। আর এই কৃষ্ণপাদ এবং চর্যাকার কান্নপাদ আসলে একই ব্যক্তি। এইটা যদি আমরা ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে চর্যাপদের ঊর্ধ্বসীমা হচ্ছে দ্বাদশ, ঊর্ধ্বসীমা হচ্ছে দশম বা অষ্টম এবং নিম্নসীমা হচ্ছে দ্বাদশ। দ্বাদশ নিয়ে কারোর কোনো সমস্যা নেই, নিম্নসীমা নিয়ে। ঊর্ধ্বসীমা নিয়ে সমস্যা। কেন সমস্যা? কিছু ব্যক্তি যারা প্রবোধচন্দ্র বাগচি বা আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাদের মতে চর্যাপদের আদি কবি হচ্ছেন লুইপাদ। লুইপাদ যেহেতু দশম শতাব্দী তাই তারা ঊর্ধ্বসীমা ধরছেন দশম শতাব্দী। কিন্তু পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন তার মতে আদি কবি হচ্ছে সর্বপা, আর তিনি মনে করছেন সর্বপা অষ্টম শতাব্দীর লোক, তাই তিনি মনে করছেন চর্যাপদের ঊর্ধ্বসীমা অষ্টম শতাব্দী। সুনীতি কুমার চট্টোপাধ্যায় শুধুমাত্র রচনারীতি ভাষা ও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে রচনারীতি ভাষা ও অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যের নিরিখে চর্যার অন্যান্য কবি কান্নপাদের সমসাময়িক। সুতরাং চর্যাগীতির নিম্নসীমা দ্বাদশ শতক। তিনি কবিদের আনুমানিক আবির্ভাবকাল ছাড়াও ভাষাতাত্ত্বিক বিচারের মাধ্যমে চর্যার রচনাকাল নির্ণয়ের চেষ্টা করেছেন। তিনি চর্যার ভাষাকে চতুর্দশ শতকের শেষ ভাগে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চেয়ে অন্তত 150 বছরের পুরাতন বলছে। তাহলে চতুর্দশ শতক থেকে মোটামুটি 150 বছর বাদ দিলে ওই দ্বাদশ মতো দাঁড়াচ্ছে। অর্থাৎ তার কথা অনুযায়ী দ্বাদশ শতাব্দী হচ্ছে নিম্ন সীমা। আচার্য সুকুমার সেনও তাই বলছেন যে চর্যাপদের রচনা সীমা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী বলেই মনে করা হয়। সুতরাং আমরা এখানে জানতে পারছি বিভিন্ন পণ্ডিত যা বলছেন তাতে আমরা একটা জিনিস পরিষ্কার যে অষ্টম থেকে দ্বাদশ এই সময়ের মধ্যবর্তী কালেই আমরা দেখছি যে চর্যাপদের পুঁথিগুলো রচনা করা হয়েছে। এখান থেকে তাহলে কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে আসতে পারে যে চর্যাপদের আদি কবিকে, চর্যাপদের রাহুল সাংকৃত্যায়নের মতে চর্যাপদের আদি কবিকে, চর্যাপদের রচনাকাল প্রবোধচন্দ্র বাগচি রচনাকাল যা বলেছেন সেটি লেখো, বা সুকুমার সেনের মতে চর্যাপদের রচনাকাল কি হওয়া উচিত, এই সমস্ত। অর্থাৎ যে রচনাকালটা আমরা পাচ্ছি দশম থেকে দ্বাদশ, আবার কিছু কিছু ব্যক্তি বলছে অষ্টম থেকে দ্বাদশ। কারা দশম থেকে দ্বাদশ বলছেন, কারা অষ্টম থেকে দ্বাদশ বলছেন, এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। কারা চর্যাপদের আদি কবি লুইপাদ বলছেন, কারা চর্যাপদের আদি কবি সর্বপাদ বলছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে একটি কথা বললাম যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কৃষ্ণপাদের যে গ্রন্থটি রয়েছে সেটির নাম কি? সেটির নাম হচ্ছে হে বজ্র পঞ্জিকা যোগ রত্নমালা। এই পুঁথিটি আছে। এই যে কৃষ্ণপাদ, এই হচ্ছে আমাদের চর্যাপদের সব থেকে বেশি যে পদ যার পাওয়া গেছে সেই কান্নপাদ। তাহলে এই পুঁথিটি কোন সময় নকল করা হয়েছিল? আমি বললাম এই পুঁথিটি নকল করা হয়েছে রাজা গোবিন্দ পালের সময় 39 রাজ্যাঙ্কে। অর্থাৎ রাজ্যাঙ্ককে আমি যদি খ্রিস্টাব্দে কনভার্ট করি বা রূপান্তর করি তাহলে সেটা বেরোচ্ছে 1199। নকল করা হচ্ছে অর্থাৎ তাহলে তারও আগে আমরা ধরে নেবো আনুমানিক 50-60 বছর আগে লেখা। তাহলে মোটামুটি দ্বাদশ শতকে, অর্থাৎ দ্বাদশ শতকে এগুলো ম্যাক্সিমাম আসবে, দ্বাদশ শতকের এপাশে আসবে না। অর্থাৎ আমরা এতক্ষণে জানলাম চর্যাপদের রচনাকাল অষ্টম থেকে দ্বাদশ এর মধ্যবর্তী। কেউ কেউ বলছে অষ্টম থেকে দ্বাদশ, কেউ কেউ বলছে দশম থেকে দ্বাদশ। এই তো গেল আবিষ্কার, নামকরণ, রচনাকাল। তাহলে ভাষা কি ভাষায় লেখা? চর্যাপদের মূল বিষয় হচ্ছে বৌদ্ধ সাধকদের অধ্যাত্ম তত্ত্ব, ধর্মতত্ত্ব এবং সাধন তত্ত্ব বিষয়ে বিভিন্ন নির্দেশ দানের জন্য এই গানগুলো রচিত হয়েছিল। এইসব গানগুলোর উপদেশ কিন্তু সর্বজনবদ্ধ ভাষায় দেওয়া হয়নি। আসল বক্তব্যগুলোকে কতগুলো রূপকের আকারে প্রকাশ করা হয়েছে। ফলে প্রতিটি চর্যাপদে আমরা দেখবো দুটো করে অর্থ পারিভাষিক, যা শুধুমাত্র সাধকরা তাদের বংশ পরম্পরায় তাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাইছেন। আর আমরা তার মধ্যে শুধু বাহ্যিক দিকটি পাচ্ছি।
চর্যাকারের টিকা রচনা করতে গিয়ে আচার্য মুনি দত্ত এই গূঢ় অর্থগুলো উদ্ধারের দায়িত্ব নিয়েছিলেন। তার টিকার বিভিন্ন স্থানে তিনি এই যে অর্থগুলোর এবং তার প্রকাশ রীতিকে কি বলছেন, তিনি বলছেন সন্ধ্যা ভাষা, সন্ধ্যা বচন, সন্ধ্যা সংকেত বা সন্ধ্যা। অর্থাৎ কখনো তিনি বলছেন সন্ধ্যা ভাষা, কখনো তিনি বলছেন সন্ধ্যা বচন, কখনো তিনি বলছেন সন্ধ্যা সংকেত, আবার কখনো বলছেন সন্ধ্যা। আমাদের মনে রাখতে হবে সন্ধ্যা, আমরা বিভিন্ন রকম বাজার চলতি বইতে আমরা কি সান্ধ্য, সান্ধ্য নয় সন্ধ্যা। যে সন্ধ্যা হচ্ছে দিনের একটি বিশেষ সময়, সন্ধ্যা, এই সন্ধ্যার কথা বলা হচ্ছে। সান্ধ্য কিন্তু ভুল শব্দ, সান্ধ্য বলে কোনো শব্দ কোন রকম কোনো বইতে পাওয়া যায়নি। এগুলো হচ্ছে বাজার চলতি বিভিন্ন বইয়ের অপব্যাখ্যা বা মুদ্রণ প্রমাণ। আবারও বলছি সন্ধ্যা, সন্ধ্যা ভাষা, যে দিনের একটি বিশেষ সময় বিকেলের পরে যে সন্ধ্যা হয় সেই সন্ধ্যা। মুনি দত্তের এই সন্ধ্যা শব্দটিকে গ্রহণ করলেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি কি বলছেন, তিনি সন্ধ্যা ভাষার অর্থ ব্যাখ্যা করছেন কিভাবে, যে আমরা যে অর্থে সন্ধ্যা ভাষার অর্থ ব্যাখ্যা করি তিনি সেই অর্থে ব্যাখ্যা করছেন। তিনি কি বলছেন, যে সন্ধ্যা ভাষার মানে আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। এটা হচ্ছে চর্যাগান, চর্যাপদের যে মূল মুখবন্ধ তিনি রচনা করছেন সেখানে তিনি বলছেন। অর্থাৎ সন্ধ্যা বলতে আমরা কোন অবস্থাটাকে বোঝাই, যখন দিনের আলো শেষ হয়ে আসছে, অন্ধকার আস্তে আস্তে পৃথিবীতে গ্রাস করছে, তার মানে ঠিক আলোও নেই আবার ঠিক অন্ধকারও হয় না, অর্থাৎ মাঝামাঝি অবস্থা, অর্থাৎ কিছুটা অন্ধকার কিছুটা আলো। অর্থাৎ চর্যাপদের ভাষা কি না, খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা যায় না, যেটা বোঝা যায় সেটাকে বলছি আলো, আর যেটা বোঝা যায় না সেটাকে বলছি অন্ধকার। এই হচ্ছে একটা অর্থ বের করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু পরবর্তীকালে গবেষকরা এই ভাষাটাকে, এই যুক্তিটাকে মানছেন না। তারা বলছেন এতটা সহজ কি, এতটা সহজ নয়। যিনি প্রথম হরপ্রসাদ শাস্ত্রীর মন্তব্যের বিরোধিতা করছেন তিনি তিনি পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন, যে ভাগলপুর জেলার দক্ষিণ পূর্বাংশ, সাঁওতাল পরগনা এবং বীরভূমের পশ্চিমাংশ, এই জায়গাটাকে কি বলা হতো, সন্ধ্যাদেশ। অর্থাৎ এই অংশটা সন্ধ্যাদেশ নামে প্রচলিত। ফলে এই অংশে যে ভাষা প্রচলিত ছিল সেটা চর্যাপদের মধ্যে আছে, তাই সন্ধ্যা ভাষা। অর্থাৎ আমরা দুটো ব্যাখ্যা পেলাম। এক, হরপ্রসাদ শাস্ত্রী মুনি দত্তের নামটি গ্রহণ করলেন, তিনি যুক্তি দেখালেন যে সন্ধ্যা ভাষা মানে আলো আঁধারি ভাষা, অর্থাৎ দিনের কিছুটা আলো কিছুটা অন্ধকারকে আমরা যেমন সন্ধ্যা বলি, তেমনি চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, সেই জন্য এটাকে মুনি দত্ত সেই অর্থে বলেছেন, এটা হরপ্রসাদ শাস্ত্রী মনে করছেন। কিন্তু এই মতের বিরোধিতা সবার আগে করছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ভাগলপুর জেলার দক্ষিণ পূর্বাংশ, সাঁওতাল পরগনা এবং বীরভূমের পশ্চিমাংশ, এই ভূভাগকে সন্ধ্যাদেশ বলা হতো। ফলে এই অংশের প্রচলিত ভাষা চর্যাপদের মধ্যে পাওয়া যায়, চর্যাপদের সঙ্গে মিল পাওয়া যায় এই অংশের ভাষার সঙ্গে, ভাষার যে রূপ, সেই জন্য এই ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা। অর্থাৎ তিনি আঞ্চলিক অবস্থানের উপর ভিত্তি করে নামকরণটা করছেন। কিন্তু আবার পণ্ডিত বিদুশেখর শাস্ত্রী তিনি কি বলছেন, তিনি বলছেন বানানে ভুল আছে, এটা হবে সন্ধ্যা, অর্থাৎ দন্ত স দন্তের নয় ধয় জ ফলা হবে না, এটা শুধু হবে দন্তের স দন্তের নয় ধয় আকার, সন্ধ্যা, যেখানে জ ফলা নেই। তিনি কি বলছেন, এই সন্ধ্যা অর্থাৎ সম ধা ধাতু থেকে এই শব্দের উৎপত্তি। এই ব্যুৎপত্তি অনুযায়ী সন্ধ্যা ভাষা বা বচনের অর্থ কি, যে ভাষায় বা শব্দে অর্থ সম্যক রূপে নিহিত আছে, অর্থাৎ আভিপ্রায়িক বচন বা সাংকেতিক ভাষা। চর্যাগীতির অপর বিশেষজ্ঞ প্রবোধচন্দ্র বাগচি বিদুশেখর শাস্ত্রীর এই মতকে কিন্তু সমর্থন করছেন। অর্থাৎ যুক্তির দিক থেকে বিদুশেখর শাস্ত্রী এবং প্রবোধচন্দ্র বাগচির সন্ধ্যা বানানটি আমরা, সন্ধ্যা বানানের যে যুক্তিটি আমরা গ্রহণযোগ্য মেনে নিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমরা পুরোপুরি মানতে পারছি না, কারণ মূল টিকা যেটা মুনি দত্ত রচনা করেছেন সেখানে কিন্তু জফলা রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু সন্ধ্যা বানানটা রয়েছে। কেননা একাধিক জায়গায় আমরা এই সন্ধ্যা বানানটি পাচ্ছি। কি কি জায়গায় আমরা এই সন্ধ্যা বানানটি পাচ্ছি, হেবজ্রতন্ত্রে পাচ্ছি, অন্যান্য বৌদ্ধ পুঁথিতেও পাচ্ছি সন্ধ্যা, অর্থাৎ দন্তের স দন্তের নয় ধয় জ ফলা আকার, এই সন্ধ্যা নামটি। অর্থাৎ আমরা যদি এটি প্রাকৃতিক যে সন্ধ্যা দিনের অবস্থান তার সঙ্গে মিলিয়ে না দেখি, সন্ধ্যা শব্দের অন্য অর্থ কিন্তু আছে। অর্থাৎ সমধৈ অ আ, যেটাকে সন্ধ্যা শব্দকে প্রত্যয় বিশ্লেষণ করে সমধৈ অ আ, এইভাবে যদি আমরা ভাঙি তাহলে তার অর্থ বেরোচ্ছে এরকম, যে ভাষার অভিষ্ট অর্থ সম্যক ধ্যান সহযোগে বুঝতে হয়, অর্থাৎ যে ভাষার অর্থ ধ্যানের মাধ্যমে বুঝতে হয় সেটাই হচ্ছে সন্ধ্যা ভাষা। অর্থাৎ আলো আঁধারির যে যুক্তি সেটা কিন্তু নয়, আলো আঁধারি একরকম, কিছুটা বোঝা যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সেই সন্ধ্যা বানানটি থাকলো, কিন্তু আমরা ব্যাকরণগত দিক থেকে আমরা কি পেলাম, সমধৈ অ আ, অর্থাৎ যে ভাষার ব্যাখ্যা ধ্যান সহযোগে, ধৈ হচ্ছে এখানে ধ্যান, অর্থাৎ যে ভাষার অর্থ আমরা ধ্যান সহযোগে বুঝবো সেটি হচ্ছে সন্ধ্যা ভাষা, এই অর্থে এটি লেখা। তাহলে আমরা এই অর্থে আমরা এটিকে গ্রহণ করতে পারি। হ্যাঁ, চর্যাগীতি হচ্ছে সাধনতন্ত্রের বিষয়, সাধনার বিষয়,
মূলত সাধন তত্ত্বের গূঢ় অর্থ প্রকাশের জন্য এগুলি রচিত। তাহলে সেদিক থেকে আমরা দেখছি যে চর্যাপদের ভাষার মধ্যে যে চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা, এই নামটি কোনো আঞ্চলিক মানে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় যেমন বলছিলেন, যেটা কোনো একটি সন্ধ্যা দেশ যেটা রয়েছে ভাগলপুরের দক্ষিণ পশ্চিমাংশ বা সাঁওতাল পরগনা বা বীরভূম, সেখানকার যে সন্ধ্যা দেশের ভাষা নয়, এটা হচ্ছে এটি গূঢ় সাংকেতিক অর্থ মানে সাংকেতিক ভাষা, সমধৈ আ, অর্থাৎ যে ভাষার অর্থ উদ্ধার করতে গেলে ধ্যান প্রয়োজন সেইটা। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের ভাষা কি, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা কে বলেছেন? একবার জফলা দিয়ে দেবে, একবার জফলা ছাড়া দেবে। আবার চর্যাপদ যে সন্ধ্যা দেশের ভাষা এটি কে বলেছেন? অনেক অপশন দেবে। আমরা জানি সঠিক উত্তর হচ্ছে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরেকটি কোশ্চেন কি আসবে যে সমধৈ অ আ, এই যে আমরা যে বললাম, যেটা বললাম আমরা, তার কি অর্থ, অর্থাৎ সমধৈ অ আ এর অর্থটা কি বেরোবে? এর অর্থটা যেটা বেরোবে সেটা আমাদেরকে বলতে হবে যে সমধৈ অ আ মানে হচ্ছে সম্যক রূপে ধ্যানের মাধ্যমে আমরা যে ভাষা পাচ্ছি সেটাই হচ্ছে সন্ধ্যা ভাষা। অর্থাৎ সব মিলিয়ে আমরা সন্ধ্যার বানান এবং ব্যুৎপত্তি যাই হোক না কেন, সন্ধ্যা ভাষা যে কোনো আঞ্চলিক উপভাষা নয়, এটি যে এক ধরনের গূঢ়ার্থ প্রতিবাদক বচন সংকেত, এটুকু আমরা পেলাম। এই গেল হচ্ছে চর্যাপদের সন্ধ্যা ভাষা। এরপরে আমরা আসছি চর্যাপদের সাধন তত্ত্ব, সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে সহজ যে জিনিসটি। আমরা এগুলো গ্রাজুয়েশনের সময় এতটা গুরুত্ব সহকারে পড়ি না, কারণ আমাদের মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাসে হিসেবে আমরা চর্যাপদ থেকে পড়ি, মূল টেক্সট আমরা পড়ি এমএ ক্লাসে এসে। ফলে আমরা সেই সময় কিন্তু এই জিনিসটা ডিটেলসে জানি না, আমরা অনেকটা ভাষা ভাষা জানি। আমরা জানি যে চর্যাপদ রচনা হয়েছিল বৌদ্ধ সাধন তত্ত্বের কিছু গূঢ় অংশকে সাধকরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছিলেন রূপকের আকারে, অর্থাৎ অনেকটা গুপ্ত আকারে, সেই জন্য এগুলো রচিত হয়েছিল। সেখানে সাধনতন্ত্রের মূল অর্থ ছিল হচ্ছে সাধনায় সিদ্ধি লাভ করা, অর্থাৎ আমাদের দেহের মধ্যেই সমস্ত কিছুর অবস্থান রয়েছে, দেহের মধ্যেই যে মহাসুখ চক্র, আমাদের দেহ একটি যন্ত্র, আমরা যদি দেহকে অবলম্বন করে সাধনা করতে পারি তাহলে আমরা সাধনায় সিদ্ধি লাভ করব। এর জন্য আমাদের মন্দির বা মসজিদে যাওয়ার দরকার নেই, আমাদের দেহটাই হচ্ছে একটি মন্দির। সাধকরা আমাদের দেহকেই মন্দির হিসেবে কল্পনা করে দেহের মধ্যেই সাধনা করতে চেয়েছেন। অর্থাৎ দেহের মধ্যে যদি আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি তাহলে আমাদের সহজানন্দ উপলব্ধি হবে বা আমরা মহাসুখ লাভ করতে পারবো। এজন্য সাধকরা আমাদের দেহের মধ্যে চারটি চক্রের অবস্থান কল্পনা করেছেন, অর্থাৎ সাধকরা মনে করছেন যে আমাদের দেহের মধ্যে চারটি চক্র রয়েছে। চারটি চক্র কোথায় কোথায় রয়েছে? একটি রয়েছে নাভিতে, তার নাম হচ্ছে নির্বাণ চক্র। আরেকটি রয়েছে হৃদয়ে বা বুকে, তার নাম হচ্ছে ধর্মচক্র। আরেকটি রয়েছে কণ্ঠে বা গলায়, তার নাম হচ্ছে সম্ভোগ চক্র। আরেকটি রয়েছে মস্তিষ্কে বা মাথায়, তার নাম হচ্ছে মহাসুখ চক্র। অর্থাৎ আমার দেহের মধ্যে চারটে চক্র রয়েছে, একটা হচ্ছে নির্বাণ চক্র, একটা হচ্ছে ধর্মচক্র, একটা হচ্ছে সম্ভোগ চক্র, আর একটি হচ্ছে মহাসুখ চক্র। এবারে আমাদের যে নাকের যে নাসারন্ধ্র বা ছিদ্র, সেখান থেকে তারা কল্পনা করছেন যে দুটো নাড়ি আমাদের দেহের মধ্যে দিয়ে নিম্নমুখী হয়েছে, একটি হচ্ছে বাম নাসারন্ধ্র, সেখান থেকে যে নাড়িটি নিচের দিকে আমাদের দেহের মধ্যে নিচের দিকে চলে গেছে তার নাম হচ্ছে, তারা নাম দিচ্ছে তারা কি, প্রজ্ঞারূপী, প্রজ্ঞা, বা তাকে তারা বলছে যে প্রজ্ঞারূপী বা উপায় রূপিণী বা বামগা নাড়ি। আরেকটি হচ্ছে আমাদের ডান নাসারন্ধ্র, যেটাকে তারা বলছে ডানগা বা করুণারূপী বা শূন্যতা। অর্থাৎ একটা হচ্ছে প্রজ্ঞারূপিণী আর একটা হচ্ছে উপায় রূপিণী, এই যে দুটো। এছাড়াও তারা আরো একটি নারীর কল্পনা করছেন যেটা এই দুটি নারীর মধ্যে দিয়ে যাচ্ছে, সেই নারীটির নাম কি, সেটা হচ্ছে অবধূতি বা অবধূতিকা। এই মধ্যম নারীর পথেই আমাদের বোধিচিত্তের সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। সাধারণভাবে আমাদের যে নাসারন্ধ্র দিয়ে যে নারীগুলি গেছে তাদের গতি হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ সেই নারীগুলো নিচের দিকে যাচ্ছে, উপর দিক থেকে নিচের দিকে। এদের একটি ধারায় আমরা কল্পনা করছি যে একটি ধারায় সংসারের সৃষ্টি হচ্ছে আর একটা ধারায় সংসারের সংহার বা নির্মাণ হচ্ছে। আমাদের যারা সাধক তারা কোনো একটি বিশেষ ধারার পক্ষপাতী নয়, কারণ তারা তো আমাদের মতো সাধারণ জীবনচর্যায় বিশ্বাস করে না। ফলে আমাদের জীবনচর্যা যেখানে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে যেভাবে আমরা জীবনযাপন করছি তারা সেইভাবে বিশ্বাসী নয়। তারা আমাদের প্রচলিত জীবনচর্চার ঊর্ধ্বে গিয়ে তাদের মতো করে, যেটা আমরা সাধারণ মানুষ পারবো না, সেইভাবেই তারা চর্যাটা করছে, সাধনাটা করছে, যাতে তারা সিদ্ধি লাভ করতে পারে। ফলে তারা কি করছে, তারা যোগ বলে এই যে উপায় প্রজ্ঞারূপিণী শূন্যতা বা উপায় রূপিণী করুণা যেগুলো রয়েছে, যে শূন্যতা এবং করুণা এই দুটো যে নিম্ন মুখ অর্থাৎ নিম্ন গতি, এ দুটোকে তারা যোগ বলে রুদ্ধ করছে। যোগ বলে রুদ্ধ করে তার যে মধ্যবর্তী নারী যেটা অবধূতিকা, তার মাধ্যমে তারা ঊর্ধ্বে অর্থাৎ ঊর্ধ্বগামী করছে, অর্থাৎ উপরের দিকে তোলার চেষ্টা করছে। সেটা কোথা থেকে শুরু হচ্ছে, দুটো নারী নিম্নমুখী যখনই যোগ বলে রুদ্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা জানি আমাদের একটু আগে আমি বললাম নাভি, সেখানে সঙ্গে সঙ্গে নির্মাণ চক্র সক্রিয় হয়ে উঠছে, নির্মাণ চক্র নাভিতে সক্রিয় হয়ে উঠলো।
এই নির্মাণ চক্র যখন সক্রিয় হয়ে উঠলো তখন সাধকের দেহে যে অনুভূতি হচ্ছে তার নাম কি? তার নাম হচ্ছে আনন্দ। এবার আনন্দ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তাহলে নির্মাণ চক্র তারপর আস্তে আস্তে যেহেতু ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে ঊর্ধ্বমুখী হতে হতে আস্তে আস্তে এসে পৌঁছলো বুক পর্যন্ত। যখনই বুকে আসলো সঙ্গে সঙ্গে বুকে যে চক্রটি ছিল সেই চক্রটি সক্রিয় হয়ে গেল। সেটি কি চক্র? সেই চক্রের নাম হচ্ছে ধর্মচক্র। সেটি যখন সক্রিয় হয়ে গেল তখন সাধকের যে অনুভূতি সেটা আনন্দ থেকে আরেকটু বৃদ্ধি পেল, কারণ তার নাভি থেকে সেটা বুকে উঠে এসছে। তখন যে অনুভূতি তার নাম হচ্ছে বিরমানন্দ। হৃদয়ের অবস্থান করছে, সাধক সাধনা করে যাচ্ছে। এরপর আস্তে আস্তে আমরা দেখছি যে নারী গতি ঊর্ধ্বমুখী হতে হতে আস্তে আস্তে হৃদয় থেকে কণ্ঠে পৌঁছলো। যখনই কণ্ঠে পৌঁছলো তখন কণ্ঠে যে চক্রটি আছে সেটি সক্রিয় হয়ে যাচ্ছে। সেই চক্রটির নাম কি? কণ্ঠে যে চক্রটি অবস্থিত সেই চক্রটির নাম সম্ভোগ চক্র। সেখানে যে অনুভূতি হচ্ছে তার নাম হচ্ছে বিরমানন্দ। কণ্ঠ থেকে যখন আলটিমেট বা সর্বশেষ মস্তিষ্কে পৌঁছচ্ছে সেখানে যে চক্র সর্বশেষ চক্র সেটি সক্রিয় হচ্ছে, সেটির নাম হচ্ছে মহাসুখ চক্র। সেই চক্র যখন সক্রিয় হচ্ছে তখন সাধকের যে আনন্দ হচ্ছে বা অনুভূতি হচ্ছে তার নাম কি? সহজানন্দ। অর্থাৎ প্রথমে নাভি, সেখানে নির্মাণ চক্র, সেখানে যে অনুভূতি তার নাম আনন্দ। তারপরে ধর্মচক্র হৃদয়, সেখানে যে অনুভূতি তার নাম হচ্ছে পরমানন্দ। তারপরে কণ্ঠ, সেখানে যে চক্র তার নাম হচ্ছে সম্ভোগ চক্র, সেখানে যে আনন্দ হচ্ছে তার নাম হচ্ছে বিরমানন্দ। এবং সর্বশেষ মস্তিষ্ক, সেখানে যে চক্র তার নাম হচ্ছে মহাসুখ চক্র, সেখানে যে আনন্দ তার নাম হচ্ছে সহজানন্দ। অর্থাৎ যখনই সহজানন্দ অর্থাৎ সাধক সাধনায় সিদ্ধি লাভ করবে, তার নাভি থেকে তার চক্র সক্রিয় হতে হতে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছবে, অর্থাৎ তিনি চরম আনন্দ বা সহজানন্দ লাভ করেছেন। এটি হচ্ছে মহাসুখ, অর্থাৎ তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এই জন্য আমরা দেখছি এই সাধন প্রণালীকে আমরা কোথাও কোথাও দেহনগরী, কোথাও মায়াজাল, কোথাও বিনা, এইভাবে আমরা রূপকের মাধ্যমে আমরা যখন পদগুলো পড়ি, যদি আমরা পড়ি দেখবো এইভাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মূল তত্ত্ব কিন্তু এটুকুই, এই যে দুটো নাড়ি তার মাঝখানে যে মধ্যমা নাড়ি অবধূতিকা, তার মাধ্যমে যে অনুভূতিটা হচ্ছে আমাদের যে চারটি নাভি, চারটে যে নির্মাণ চক্র, সেখানে যে অনুভূতি, এটি হচ্ছে মূল তত্ত্ব। এই যে 50টি পদ আছে এখানে এই মূল তত্ত্বকেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রূপকের আকারে প্রকাশিত হচ্ছে। এই যে দুটো নারী, বামগা নারী বা দক্ষিণগা নারী, অর্থাৎ একটা প্রজ্ঞারূপিণী একটা উপায় রূপিণী, একটা শূন্যতা একটা করুণা। এই যে নারীগুলো, এগুলোকে কোথাও বলা হচ্ছে নদী তট সাঁকো, কোথাও বলা হচ্ছে চন্দ্র সূর্য, কোথাও বলা হচ্ছে নৌকা দাঁড়, এরকম ভাবে রূপকের আড়ালে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ সাধন তত্ত্বে আমরা খুব সংক্ষেপে এসএসসির জন্য যদি আমরা এটাকে ভাবি যে এসএসসি তে মূল বিষয় যদি আসতে পারে, কি আসতে পারে, যে এর মধ্যে মূল তত্ত্বটা কি ছিল, যে সাধনায় সিদ্ধি লাভ করার জন্য সাধকরা তাদের দেহকে কল্পনা করেছেন যে দেহই মন্দির, দেহের মধ্যেই ধ্যান করলে বা দেহের মধ্যেই সাধনা করলে সিদ্ধি লাভ হবে, অর্থাৎ সে সাধক সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। এবার সেজন্য তারা দেহের মধ্যে কটা নারীর কল্পনা করেছেন, সেগুলোর কি কি নাম সেগুলো, এবং আমাদের দেহের মধ্যে সাধকরা কয়টি চক্রের অবস্থান কল্পনা করেছেন সেগুলো, সেই চক্রগুলো কোথায় কোথায় অবস্থিত সেগুলো কি কি নাম, এবং সেই চক্রগুলো যখন সক্রিয় হয় তখন সাধকের যে অনুভূতি, সেগুলোর যে নাম, এইগুলো হচ্ছে এখানে জানতে হবে। এছাড়া এর বাইরে এখান থেকে এসএসসি তে আসার মতো তেমন কিছু নেই, কিন্তু এইগুলোকে আমাদের জানতে হবে। এরপরে আমরা আসছি চর্যাপদের সাধন তত্ত্ব হয়ে গেল। এরপরে পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে সমাজ চিত্র। সাধন তত্ত্ব তো বৌদ্ধ সিদ্ধাচার্যদের বিষয়, যেটা আমরা পরবর্তীকালে গবেষকরা গবেষণা করেছে বলে আমরা জানতে পারছি। কিন্তু আমরা বাইরে থেকে জনসাধারণ বা আমরা জনগণ সাধারণ শিক্ষার্থী আমরা কি পাই এর মধ্যে দিয়ে, যে আমরা ভেতরে একটা সাধন তত্ত্ব রয়েছে আর বাইরে কি রয়েছে, সমাজ চিত্র। অর্থাৎ আমাদের কাছে যেটা আসছে এখন সেটা হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে চর্যাপদের সমাজ চিত্র। আমরা জানি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, দশম থেকে দ্বাদশের মধ্যে এগুলো রচিত হয়েছে, সবই সাধন পদ্ধতি। যদিও সমাজ জীবনের চিত্র অঙ্কন করা সাধকদের প্রধান লক্ষ্য ছিল না, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে অঙ্কন করতে হয়েছে, কারণ তারা সেই তত্ত্বগুলোকে লোকাতে চেয়েছে। লোকানোর জন্য তারা সমসাময়িক সমাজের কিছু রূপক ব্যবহার করেছে, যেগুলো থেকে আমরা সেই সময়ের চিত্রগুলো পেয়ে যাচ্ছি। আমরা কি জানি যে মানুষ জটিল সমাজবদ্ধ জীব, ব্যক্তিভেদে তার আচার আচরণ রীতিনীতি খাদ্যাভ্যাস সংস্কৃতি নিমেষেই বদলে যায়। সে কারণে এক সমাজে মানুষ বসবাস করলেও তাদের মধ্যে শ্রেণীবিভক্ত শ্রেণীভেদ প্রথা গড়ে ওঠে। এই কারণে আমাদের মূলত শ্রেণীবিভক্ত সমাজ গড়ে উঠেছে। একই সমাজে বসবাস করে কিন্তু ধনী দরিদ্র, উচ্চ নিচ, সবর্ণ অসবর্ণ, এই ভেদ কিন্তু রয়েছে। তৎকালীন সময় ছিল আর বেশি আকারে ছিল। আমরা জানি যারা ক্ষমতার বৃত্ত বা কাছাকাছি থাকে তারা স্বাভাবিকভাবেই প্রান্তিক মানুষের তুলনায় অর্থনৈতিক এবং আর্থসামাজিক ভাবে বেশি এগিয়ে থাকে, অর্থাৎ স্বাচ্ছন্দ্য লাভ করে। ফলে অচিরেই সমাজে কি হয়, ধনী দরিদ্রের বৈষম্য তৈরি হয়। দশম শতাব্দী যখন চর্যাপদ রচিত হচ্ছে, আমরা বলছি যে চর্যাপদের ঊর্ধ্বসীমা দশম শতাব্দী,
তখন কিন্তু বাংলাদেশে শ্রেণীভেদ প্রথা ছিল প্রবল, অর্থাৎ তখন ধনী দরিদ্রের বৈষম্য, ব্রাহ্মণ উচ্চ বর্ণ নিম্ন বর্ণ প্রবল ছিল। সেই যুগের নিম্ন বর্ণের অবস্থাটা কতটা খারাপ এবং শোচনীয় ছিল সেগুলো কিন্তু আমরা এই চর্যাপদের মধ্যে দিয়ে বুঝে উঠতে পারছি। অর্থাৎ সমকালীন দরিদ্র বাঙালির নিত্যদিনের অভাব, ক্ষুধা, দারিদ্র, আক্ষেপ, বেদনা পীড়িত করুণ জীবনের বাস্তব নিদর্শন হিসেবে আমরা কিন্তু এই চর্যাপদগুলোকে পাচ্ছি। চর্যার বিভিন্ন পংক্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইগুলো, যে করুণ বেদনার আরতি ফুটে উঠছে। তখনকার সমাজ কিন্তু দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিল। সহানুভূতিশীল ছিল বলা ভুল, একেবারেই সহানুভূতিশীল ছিল না, একেবারে সহানুভূতিহীন ছিল। অসাম্য, অনিয়ম, অনাচার ছিল রন্ধ্রে রন্ধ্রে। চর্যাপদের গানগুলোতে কিন্তু আমরা সেগুলো পাই। পাশাপাশি আমরা কি পাই, সেই সময় যে সঙ্গীত ছিল, অর্থাৎ সঙ্গীত চর্চা ছিল, মানুষের জীবন জীবিকা, উচ্চবর্ণ নিম্নবর্ণের যে ব্যভিচার, সামাজিক বিবাহ, বর্ণাশ্রম প্রথা, এই সব জিনিসগুলো কিন্তু আমরা সেই সময় পাচ্ছি। যেমন সেই সময় আমরা কি পাচ্ছি, কৃষ্ণপদের একটা পদ আছে 10 নম্বর চর্যা, সেখানে কি বলছে যে সমাজে অস্পৃশ্য শ্রেণী যারা ব্রাহ্মণদের যদি ছুঁয়ে দিত তাহলে ব্রাহ্মণদের অশুদ্ধ হয়ে যেত, এই যে ধারণা, সেইটা কিন্তু আমরা তৎকালীন সময় পাচ্ছি। চর্যাপদের একটা 10 নম্বর পদের একটা অংশ ছিল, নগর বাহিরের ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাস্য ব্রাহ্মণ নাড়িয়া। অর্থাৎ নগরের বাইরের ডম্বি তোর কুড়িয়ে ঘর, তুই ব্রাহ্মণকে ছুঁয়ে ছুঁয়ে যাস। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা দেখছি এর একটা তত্ত্ব রয়েছে, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। আমরা যে নগরের বাহিরে, অর্থাৎ আমরা দেখছি যে ব্রাহ্মণরা সমাজে বাস করতো, কিন্তু সেই সমাজে যারা অস্পৃশ্য, অর্থাৎ যারা ব্রাহ্মণদের যদি ছুঁয়ে যেত তাহলে ব্রাহ্মণদের জাত চলে যাবে, এরকম একটা ধারণার বশবর্তী হওয়ার জন্য নগরের বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া, অর্থাৎ সে কুড়ে ঘরে বাস করে, সে ডম্বি অর্থাৎ ডোম, অর্থাৎ সমাজের যে নিচু বর্ণ ডোম চাঁড়াল, তারা সমাজের বাইরে মানে একদম প্রান্তে বাস করতো। সেই তথ্য আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। তারপর আরো একটা পাচ্ছি যে সবরপাদ 28 নম্বর পদ, তিনি কি বলছেন, উঞ্চা উঞ্চা পার্বত তহি বসই সবরী বালি। অর্থাৎ কি বলছে, উঁচা উঁচা পার্বত, সেখানে সবরী বালিকা বসবাস করে। সবর মানে, সবর হচ্ছে একটা উপজাতি। উপজাতিরা আমরা জানি সমাজের প্রান্তিক মানুষ, একদম প্রান্তিক সমাজে বসবাস করে। এই উপজাতিরা কোথায় বলছে, উঁচা উঁচা পার্বত, অর্থাৎ উঁচু উঁচু পর্বতের ওখানে বাস করে। পর্বতে বাস করা মানেই তো সে মূল সমাজ থেকে দূরে বাস করছে, অর্থাৎ এর একটা সাধন তত্ত্ব থাকতেই পারে, কিন্তু আমাদের মানে বাহ্যিক যে অর্থ সেখানে আমরা দেখতে পাচ্ছি উঁচু উঁচু পর্বতে কেন বসবাস করতে হচ্ছে, তার মানে সে যেহেতু জাতিতে সবর, তাই সমাজের মূল শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণ শ্রেণীর সঙ্গে সে সমাজে বসবাসের যোগ্য নয়। সে যুগের বিধান অনুযায়ী সেই জন্য তাকে বাস করতে হতো সমাজের বাইরে, অর্থাৎ উঁচু টিলায়, পর্বতের টিলায় সে বসবাস করতো। তারপর কি বলছে, তার গলায় গুঞ্জার মালা। কেন তার গলায় অলংকার নেই? কারণ অলংকার কেনার সামর্থ্য নেই সেই সময়, যে অলংকার বহুমূল্য, সেগুলোর জন্য তার পরিবর্তে কি করেছে, গুঞ্জার মালা বা এক জাতীয় ফুলের মালা সে পড়েছে গলায় অলংকার হিসেবে। এবার এই যে নিম্নবর্ণ, নিম্নবর্ণ মানেই তার সঙ্গে কতগুলো আরো আনুষঙ্গিক কতগুলো প্যারামিটার বা পরিভাষা যুক্ত হয়েছে, সেগুলো হচ্ছে নিম্নবর্ণ মানেই সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। এটা কিন্তু একটা ব্যতিক্রম, খুব কম এই যুগে, কিন্তু পুরোনো যুগের ক্ষেত্রে নিম্নবর্ণ মানেই সে অর্থনৈতিকভাবে সমস্ত দিক থেকে পিছিয়ে। আমরা 33 নম্বর পদ চর্যা ঢেন্ডন পাদ লিখছেন, কি বলছে, টালো তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি। বলছে কি, টালো তো মোর ঘর নাহি পড়ো বেশি, বলছে অর্থাৎ এর একটা বাহ্যিক অর্থ যেটা আমরা পাই, যে টিলায় আমার ঘর, প্রতিবেশী নাই। স্বাভাবিকভাবে তাকে তো সমাজ থেকে বঞ্চিত, অর্থাৎ তাকে তো সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, সে টিলায় আশ্রয় নিয়েছে উঁচু উঁচু পর্বতের মতো। সেখানে তো প্রতিবেশী থাকবে না, কারণ প্রতিবেশী তো থাকলে একটা সমাজের মধ্যে থাকতে হবে, কিন্তু সে তো জাতিতে নিম্নবর্ণ, সে তো সমাজচ্যুত, সেই জন্য সে টিলায় বসবাস করে। এবং তার সঙ্গে কি বলছে, যে হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি, অর্থাৎ বলছে হাঁড়িতে কোনো ভাত নাই, নিত্যদিন অতিথির আগমন ঘটছে। হাঁড়িতে ভাত নেই মানে দারিদ্র, অর্থাৎ তার দুবেলা আহার জোটে না, অর্থাৎ মানুষের যে খাদ্যাভাস সেখানেও আমরা দেখছি যে মানুষ দুবেলা ঠিকমতো খেতে পেত না। এরপরে আমরা আরো কিছু পদ পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 26 নম্বর পদ, যেখানে বাঙালির তাঁতি শিল্পের শিল্প চাতুর্যের কথা পাচ্ছি, ডোম নারীদের তাঁত বোনা বা তুলো ধনার কথা পাচ্ছি। 21 নম্বর পদে আমরা দেখছি যে ইঁদুরের উপদ্রবে কৃষিকাজ বিপর্যস্ত হয়েছে, কৃষি বিপর্যস্ত, সেটা পাচ্ছি। 45 নম্বর চর্যায় আমরা পাচ্ছি যে কুঠারের সাহায্যে গাছ কাটা হচ্ছে, সেটা আমরা পাচ্ছি। সমাজের এই যে অসঙ্গতিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব চর্যাপদে কম বেশি রয়েছে। যেমন আমরা 10 নম্বর যে আমি বলি, 10 নম্বর পদে একটা যে পাচ্ছি যে চর্যাগীতি অনুসারে মানুষ যেভাবে জীবন জীবিকা নির্বাহ করতো, সেখানে কি ছিল, তাঁত বোনা, তুলো ধোনা, চাঙারি তৈরি করা। 10 নম্বর পদে আমরা পাচ্ছি, তান্তি বিকন ডম্বি অবর্ম চাঙ্গিড়া তোহর অন্তরে ছাড়ি নড় পেড়া। কি বলছে, ডম্বি তুমি তন্তি বিক্রয় করো আর আমাকে বিক্রয় করো চাঙ্গারি। এছাড়া আমরা এখান থেকে কি জানতে পারছি, যে সম্ভবত নিচু শ্রেণীর মানুষ কিভাবে জীবিকা অর্জন করতো, যে তাঁত বুনতো, চাঙারি তৈরি করতো। এছাড়া কি ছিল, নৌকা বাওয়া, অর্থাৎ জেলে সম্প্রদায় মাছ ধরতো। সেই জন্য আমরা জানি যে চর্যাপদে কিন্তু
নৌকার একাধিক উপমা রয়েছে যে রূপকের আকারে, অর্থাৎ সেই সময় যে সমকালীন জীবন জীবিকা এগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। তার নদীতে হাল বাইছে, বলছে হাল ভেঙে যাচ্ছে, কখনো বলছে কাছি উপড়িয়ে যাচ্ছে, যেগুলো রূপক আছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা যে হাল ভেঙে যেতে পারে, কাছি উপড়ে যেতে পারে, এর মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি, মূল কথাটা কি পাচ্ছি আমরা, এর মধ্যে দিয়ে আমরা পাচ্ছি যে নদীমাতৃক বাংলাদেশের একটি চমৎকার ছবি পাচ্ছি। শুধু তাই নয়, এই যে কড়ির ব্যবহার, সেই সময় যে পারাপারের মাধ্যম হিসেবে এখন যেরকম টাকা রয়েছে, সেই সময় সমকালে কড়ি ছিল। সেই কড়ির ব্যবহার কতগুলো পদে রয়েছে, আবার বেশ কিছু পদে কি রয়েছে, কিভাবে নৌকা চালাতে হবে, কিভাবে কাছি ফেলে নৌকার গুণ টানতে হবে সেরকম। যেমন 8 নম্বর পদে কম্বলারম্ভ পাদ বলছেন যে খুঁটি উপাড়ি মেলিলি কাছি, বাহ তু কামলি সদ্গুরু পুচি, অর্থাৎ খুঁটি উপরে কাছি মেলতে হবে, অর্থাৎ নৌকা চালনার একটা রীতি বোঝাচ্ছে। এছাড়া চর্যাপদের মধ্যে কি রয়েছে, কুঠার দিয়ে বৃক্ষচ্ছেদের বর্ণনা বললাম, সমকালীন কৃষ্টি কালচার অর্থাৎ সমকালীন যে নট বৃত্তির কথা রয়েছে, যেমন 100 পদমা 64 পাকুড়ি, তহি চড়ি নাচই ডম্বু বাপুরি, অর্থাৎ বলছে বিনোদনের পাশাপাশি আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে জীবন জীবিকা নির্বাহের অন্যতম উপায় হিসেবে তাদের মধ্যে নৃত্য গীতের কলা কৌশল ছিল, অর্থাৎ তারা টাকার বিনিময়ে কারুর মনোরঞ্জন করার জন্য তার সামনে নাচ গান করতো। এখানে যে বলছে 100 পদমা 64 পাকুড়ি, তহি চড়ি নাচই ডম্বু বাপুরি, অর্থাৎ কি বলছে, ডম্বি 64 পাকুড়ি অর্থাৎ পদ্মের 64 পাপড়ি, তার উপরে ডম্বি নৃত্য করছে। এইখানে আমাদের একটা মনে রাখতে হবে যে এখানে একটা সামান্য বসন্ত রাসের আভাস রয়েছে, অর্থাৎ রাধাকৃষ্ণের যে বসন্ত রাস বৈষ্ণব পদাবলীতে আমরা যেটা পাই, রাধাকৃষ্ণের প্রেম ভাবনা বা বসন্ত রাস, এই বসন্ত রাসের উপর বেশ করে কিন্তু সমগ্র মধ্যযুগের সাহিত্য নির্মিত হয়েছে। অর্থাৎ আমরা যদি পুরো চর্যাপদ থেকে শুরু করে একদম ভারতচন্দ্রের বৈষ্ণব পদাবলী পর্যন্ত দেখি, সব জায়গায় বৈষ্ণব পদাবলী রয়েছে। এটা কিন্তু খুব মজাদার, এই জিনিসটাকে মাথায় রাখবে। অর্থাৎ বৈষ্ণব পদাবলী অনেক পরে রচনা, কিন্তু বৈষ্ণব অনুষঙ্গ চর্যাপদ থেকে ভারতচন্দ্রের একদম মধ্যযুগের শেষ মন্নদমঙ্গল পর্যন্ত সব জায়গায় চর্যাপদের নিদর্শন, বৈষ্ণব পদাবলীর নিদর্শন রয়েছে। এখানেও কি দেখলাম আমরা, 100 পদমা 64 পাকুড়ি, তহি চড়ি নাচই ডম্বি বাপুরি, কি বলছে যে পদ্মের 64টি পাপড়ি, তার মধ্যে ডম্বি নাচছে। আমরা জানি বসন্ত রাসের কৃষ্ণ নাচছে, রাধা নাচছে, সেখানে যারা প্রেম লীলা করছে, তাহলে সেখানে কৃষ্ণ রয়েছে। আর এখানে তাৎপর্যপূর্ণ হবে এই পদটি কিন্তু 10 নম্বর পদ, কে লিখেছে, কৃষ্ণপাদ, কান্নপাদ, কান্নপাদ যিনি সেই কৃষ্ণপাদ, তাহলে তিনিই কি সেই বৈষ্ণব পদাবলীর কৃষ্ণ? কারণ নামের মধ্যে কিন্তু আমরা মিল পাচ্ছি, বিষয়েও মিল পাচ্ছি, অর্থাৎ এখানেও বৈষ্ণব পদাবলীর আভাস কিন্তু রয়ে গেছে। যদিও সেটা অন্য প্রসঙ্গ, তাও আমি প্রসঙ্গ সূত্রে বলে রাখলাম। সেকালে যে নাটক অভিনীত হতো সেটার পরিচয় আমরা পাচ্ছি, কোথায় পাচ্ছি আমরা, 17 নম্বর পদে আমরা বুদ্ধ নাটকের কথা পাচ্ছি। এছাড়া আমরা সমাজে ব্যভিচারের কথা পাচ্ছি। এছাড়া যে সমাজে যে নারীদের প্রতি যে একটা মানে পুরুষের যে অবজ্ঞা ভরা মানসিকতা, বা নারীরা যে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, শারীরিকভাবে নির্যাতিত হতো, সেটাও আমরা দেখতে পাচ্ছি। যেমন কি বলছে 6 নম্বর চর্যাপদ যেটা আছে, সেখানে কি বলছে, ভুসুকুপা কাহেরি ঘিনি মেলি অচহু কিস, বেড়িল হাঁক পড়ই চৌদিস, অপনা মাংসে হরিণা বৈরি। এই যে অপনা মাংসে হরিণা বৈরি মানে হরিণ তার মাংসের জন্যই শত্রু, অর্থাৎ হরিণ খুব সুন্দর প্রাণী, তার মাংস খেতে সুস্বাদু, এই সুস্বাদু মাংসের লোভেই হরিণকে হত্যা করা হয়। অর্থাৎ হরিণ জানে যে আমি মারা যাই মূলত আমার দেহের যে মাংস তার জন্য। এটাকে যদি আমরা নারী দেহের সঙ্গে কল্পনা করি, তার মানে নারী হচ্ছে তার রূপের জন্য, তার রূপের জন্যই সে লাঞ্ছিত বা অন্যের দ্বারা ভোগ্য হচ্ছে, অর্থাৎ নারীর যে রূপ সেটাই তার সর্বনাশের মূল কারণ। অর্থাৎ এই যে নারী সমাজের যে বঞ্চনা, সেটাকে হরিণের রূপকে প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ আপনা মাংসে হরিণা বৈরী, হরিণ তার সুস্বাদু মাংসের জন্য নিজে থেকেই জনসমাজে নিজের জন্য নিজে শত্রু হয়ে গেছে, অর্থাৎ তাকে দেখলে সবাই স্বীকার করে। তেমনি নারী, নারী রূপের জন্যই নারী জনসমাজে এত আকর্ষিত বা শোষণ বা বঞ্চনা, মানে তাকে পদে পদে লাঞ্ছিত হতে হচ্ছে। অর্থাৎ নারী সুন্দরী যেন তেনভাবে তাকে হরণ করো এবং ভোগ করো, অর্থাৎ তার রূপের জন্য, অর্থাৎ তার রূপই তার জীবনের সর্বনাশ ডেকে আনছে। অর্থাৎ পদকর্তা এখানে হরিণের রূপকে ধর্ম কথা বলছে। হরিণ বলতে আমাদের চিত্তকে বোঝাচ্ছে। হরিণের চিত্তের অসহায় অবস্থা, সে নিজেই নিজের শত্রু, তেমনি আমাদেরও তাই। সে সময় সমাজে আরো কি পাচ্ছি আমরা চর্যাপদে, চর্যাপদে পাচ্ছি চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যভিচার সবকিছু ছিল। 2 নম্বর চর্যায় আমরা কি পাচ্ছি, কানের চোরে নিল অধরাতি, অর্থাৎ চোর অর্ধরাত্রে এসে আমার কানের চুরি করলো, অর্থাৎ কানের গয়না অর্ধরাত্রে চোর এসে চুরি করে নিয়ে চলে গেল। আবার একটা পাচ্ছি যে ব্যভিচার, 2 নম্বর পদেই আমরা দেখছি কুক্কুরি পাখি বলছে চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরি পা। তিনি কি বলছেন যে চর্যাপদের সময় যে সমাজে উঁচু নিচু বর্ণের বর্ণাশ্রম ছিল, কিন্তু ব্যভিচারও ছিল, উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের মহিলা মূলত অর্থের জোরে, প্রতিপত্তির জোরে তারা এই ব্যভিচারে লিপ্ত হতো। সেখানে 2 নম্বর চর্যায় কুক্কুরি পা কি বলছেন, দিবস ওই বহুরি কাহুই ডর ভাই, রাতি ভইলে কামরু যাই, অর্থাৎ বলছে যে যে বাড়ির গৃহবধূ দিনের বেলা কাক দেখলে পর্যন্ত ভয় পায়, বাড়ির বাইরে বেরোতে পারে না,
অর্থাৎ দিনের বেলা কাকের আওয়াজে সে ভয় পায়, অথচ রাত্রিবেলা সে অভিসার যাত্রা করছে, তার মধ্যে কাম ভাবনা জেগে উঠেছে, সে অভিসার যাত্রা করছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা তৎকালীন সময় যে সমাজে ব্যভিচার ছিল সেই ব্যভিচারটা আমরা পাচ্ছি। এছাড়া আমরা সেই সময় কি পাচ্ছি, বিয়ের ব্যাপারে নানা রকম বিধি নিষেধ ছিল। ব্রাহ্মণরা যে কোনো রমণীকে বিয়ে করতে পারতো, নিম্নবর্ণের যে কোনো রমণীকে ব্রাহ্মণরা বিয়ে করতে পারতো, কিন্তু নিম্নবর্ণের যে কোনো পুরুষ উচ্চবর্ণের রমণীকে বিয়ে করতে পারতো না। 19 নম্বর পদে সেটা রয়েছে। এছাড়া ধন উপার্জন ও বন্টনের প্রধান অবলম্বন ছিল ব্যবসা বাণিজ্য। এইসব সমাজে দারিদ্র্য ছিল, নৈরাজ্য ছিল। সে সময় সমাজে বাঙালি আচার রীতিনীতি কেমন ছিল সেগুলো একাধিক চর্যায় পাওয়া যায়। বিবাহের বর্ণনা রয়েছে 19 নম্বর চর্যাপদে কৃষ্ণপাদ বা কান্নপাদ, যেখানে যেখানে বাঙালি সংসার মানে শ্বশুর শাশুড়ি যা ননদ শালী নিয়ে যে সংসার, তার একটা পুরোপুরি যৌতুক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। এই দিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সমকালীন চর্যাপদে যে বিবাহ মানে পুরোপুরি রীতিনীতিগুলো আমরা সবটাই পাচ্ছি সেখানে। অর্থাৎ জীবনযাত্রা, মানুষের জীবিকা, নাচ গান, নৃত্য গীত, বিবাহ, ব্যবসা বাণিজ্য, বর্ণাশ্রম প্রথা, সব মিলিয়ে আমরা চর্যাপদগুলোকে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, একদম এই হলো মূল চর্যাপদ। অর্থাৎ এসএসসি তে আমরা এর বেশি বিস্তারিত পড়ার কোনো দরকার নেই। অর্থাৎ আমরা একেবারে শুরুতে চলে যাব চর্যাপদে। আজকের এই চর্যাপদের আলোচনা মোটামুটি এটাই। অর্থাৎ আমি শুরুতে আবার একবার রিভাইজ করে দিই যে মূল আমাদের দেখতে পাবো আবিষ্কার, কেন কিভাবে আবিষ্কার হয়েছিল না। আমরা জানতাম যে দুজন প্রাচীন ইংরেজ পণ্ডিত, তারাই প্রথমে এই বিষয়ে উৎসাহী হয়েছিলেন। তারপরে আমাদের রাজেন্দ্রলাল মিত্র এবং তার আগে শরৎচন্দ্র দাস, তারা উৎসাহী হলেন। তাদের দেখা দেখি হরপ্রসাদ শাস্ত্রী উৎসাহী হলেন, তিনি নেপাল গেলেন, তৃতীয়বার, 4বার নেপাল গেলেন, তৃতীয়বারের চেষ্টায় তিনি আবিষ্কার করলেন চর্যাচর্য বিনিশ্চয়। তার সঙ্গে আরো 3টি গ্রন্থ তিনি আবিষ্কার করলেন, সবকটাকে নিয়ে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করলেন। তারপরে প্রকাশ করলেন, তারপরে তার নামকরণ নিয়ে বিতর্ক হলো, সেই বিতর্কের সমাধান করলো, তার নামকরণ হলো, রচনাকাল হলো, ভাষা হলো, তার মধ্যেকার যে সাধন তত্ত্ব হলো, এবং তার পরবর্তীকালে হলো যে এই সময়ের মধ্যে দিয়ে যে কি কি সমাজ চিত্র ফুটে ওঠে এবং কোন কোন পদে কি কি বিশেষ ঘটনা রয়েছে। যেমন 17 নম্বর পদে বুদ্ধ নাটকের কথা রয়েছে, 10 নম্বর পদে বৈষ্ণব সঙ্গ সেটা রয়েছে, এই এই ধরনের জিনিসগুলো রয়েছে। এবং এই মোটামুটি এই চর্যাপদে এর বিষয়গুলো মূল তথ্য হচ্ছে এই। এটাকে তোমাদের ডিটেলসে পড়ে রাখতে হবে। পড়ে রাখার পরে আমি যে আলোচনা এতক্ষণ করলাম, মূলত চর্যাপদ থেকে বাইরের কিছু কোশ্চেন আসবে না। আমি যা বললাম এতক্ষণ এটাকেই তথ্যের আকারে নিজেরা সাজিয়ে নোট আকারে তৈরি করবে, এটুকুই। ব্যাস, এই হচ্ছে আমার মূল বক্তব্য। এবার যদি কারোর কিছু কোশ্চেন থাকে যে বুঝতে অসুবিধা কোনো জায়গায়, সে বলতে পারে। এই একটা প্রশ্ন করেছে যে স্যার সাহিত্যের ইতিহাসে যে সিলেবাসটা আছে তাই থাকবে কিনা? অবশ্যই থাকবে, কারণ সাহিত্য ইতিহাস তো নতুন করে আমরা তৈরি করবো না। সাহিত্য ইতিহাস বলতে চর্যাপদ, বাংলা সাহিত্যের আদি নিদর্শন আমরা চর্যাপদ দেখি, এটাকে তো বাদ দিয়ে কোনো সাহিত্য ইতিহাস তৈরি হতে পারে না। ফলে সাহিত্য ইতিহাসে যে মূল বিষয়গুলো এগুলো সবসময়তেই থাকবে, এটা তো একটা বেসিক জিনিস, থাকবে। ব্যাকরণ তার বিকল্প হয় না, সেটাও থাকবে। ঠিক, কিছু জিনিস আমাদের সিলেবাসে রয়েছে যেগুলো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল একেবারে পুরো। সাহিত্যের হ্যাঁ, ইতিহাস, তার ব্যাকরণ মধ্যে সাহিত্য ইতিহাস এগুলো হবে না। ব্যাকরণ সাহিত্যের ইতিহাস এগুলো চেঞ্জ হবে না। তো থ্যাংক ইউ অধ্যাপক ডক্টর প্রতাপ ব্যাপারী, এবং আমাদের সঙ্গে আপনারা যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রত্যেককে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি। আবার অন্য কোনো সেশনে আবার দেখা হবে। আজকের সেশনটা এখানেই শেষ করছি আমরা। পরবর্তী অন্য কোনো সেশনের জন্য আপনাদেরকে আমরা স্বাগত জানিয়ে রাখছি আগে থেকে। আমাদের এই চ্যানেলে নিয়মিত এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা সবাই আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলের লিংক আপনাদের যারা পরিচিত তাদের মধ্যে শেয়ার করবেন। আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই আপাতত শেষ করছি।